আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আরেকটি ম্যারাথন ক্লাসে তোমাদের সবাইকে সুস্বাগতম। আর আলহামদুলিল্লাহ স্যার, ফার্স্ট ইয়ার তো সবাই কোপাই দিছে। একটু বলেন ফার্স্ট ইয়ারের কোয়েশ্চেন কেমন মনে হলো ফার্স্ট স্যার আপনাদের পেপারে দিকে? ফার্স্ট পেপারে ইনশাল্লাহ সবাই ভালো রেজাল্ট হবে আশা করছি, এবং ইনশাল্লাহ এই সুবাদে আমরা কিন্তু সেকেন্ড পেপারেও একটা উদ্যম নিয়ে নিচ্ছি প্রস্তুতি। ইনশাল্লাহ আপনাদেরও একটু অ্যাক্টিভ থাকতে হবে আজকের এই ক্লাসে, যাতে ফার্স্ট পেপারের মতো সেকেন্ড পেপারও একটা ফাটাফাটি এক্সাম দিতে পারেন আপনারা ইনশাল্লাহ। তো আমরা আছি ইনশাল্লাহ আজকে আর 3টা টপিক নিয়ে একেবারে এ টু জেড কমপ্লিট করার জন্য চেষ্টা করব। সাথে আছে আমরা দুইজন, আপনারা সব সময় অ্যাক্টিভ থাকবেন। এবং আজকেরটা একটু ডিফারেন্ট ওয়েতে নিচ্ছি, কারণ আমরা কিছু কোয়েশ্চেন করব, কোয়েশ্চেনগুলো অ্যান্সার দিবেন এবং এর সাথে সাথে প্র্যাকটিসও হয়ে যাবে। আসলে গ্রামার আর বাসায় বসে আপনাকে পড়তে হবে না যদি আপনি এই ক্লাসটা একদম এ টু জেড করেন। আর ফার্স্ট পেপার তো স্যার কোশ্চেন আজকে খুবই বেশি ইজি হইলো। আমরা স্যার এতগুলো প্যাসেজের মধ্যে রিস্ক নিয়েছিলাম স্যার, 6টা এবং 6টা দিয়েছি, আপনি 6টা দিয়েছেন। আমার 6টা থেকে 2টা আসছে, আপনার 6টা থেকে 3টা চলে আসছে। আমেরিকা নিয়ে স্যার আর আমি একটু বুঝছিলাম স্যার মনে দিবে না, কিন্তু স্যারও জানতো কিন্তু এটা কিন্তু আসবে। এমনিতে আমরা একটা কন্টেস্ট করছি আর কি। হ্যাঁ, স্যার কিন্তু জানতো এটা আসবে। স্যার এর আগে থেকে আমাকে কিন্তু বলছিল আমি এটা নিব না, আপনি এটা নিবেন, দেখি এমনিতে। যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের এবং তোমরা যারা আমার এই ফার্স্ট আমার বই যেটা ছিল তোমাদের কাছে ইংলিশ সলিউশন, তোমরা ইংলিশ সলিউশন বই থেকে দেখবা আমার যে স্টোরির প্রথমটা আসছে, উইথ ক্লু আসছে 7 নাম্বারটা, উইদাউট ক্লু আসছে 30 নাম্বারটা, গ্রাফ আসছে 9 নাম্বারটা। বই আমি আজকে ভিডিও বানাই দিছি, তোমরা দেখলে বুঝবা। তো যাই হোক আর দেরি না করে আমরা ক্লাসটা শুরু করতে রাফি আমাদের মেসেঞ্জার গ্রুপে একটু শেয়ার করে দেন। আমি একটু শেয়ার করে দিচ্ছি। আমি একটু শেয়ার করে দিই, আমাদের অলরেডি অনেকজন স্টুডেন্ট জয়েন করে ফেলছে, আমরা একটু শেয়ার করে দিই কাইন্ডলি। সবাই সকল ফ্রেন্ডসদেরকে, সবাই সবার বন্ধুদেরকে মেনশন করে দাও, কারণ আজকে মোটামুটি 3টা টপিক ইনশাআল্লাহ কভার হয়ে যাবে, জেড কমপ্লিট করব ইনশাআল্লাহ। সো লেটস গেট দ্য বল রোলিং। স্যার 102 জন, আমি আর একটু ওয়েট করি স্যার। আচ্ছা ঠিক আছে, এই সবাই কিরে ভাই শেয়ার দাও না ভাই, এগুলো কোনো কথা? সবাই শেয়ার দাও, শেয়ার দাও। এগুলো কি মাত্র 2টা শেয়ার, আমরা 2টা 9টা শেয়ার গতিতে শেয়ার হলে কিন্তু আজকে পিডিএফ আছে, আরো সিক্রেট কিছু আছে। স্যার পিডিএফ দেওয়া যাবে না তাহলে স্যার? শেয়ার না দিলে পিডিএফ শেয়ার না দিলে পিডিএফ দিব না। শেয়ার না দিলে ক্লাসের শেষে পিকচার আবি বাকি হ্যাঁ। ক্লাসের শেষে I will provide my number and আমাদের জিয়া স্যারের নাম্বার দিয়ে দিব। হোয়াটসঅ্যাপে নক করলে পিডিএফ স্যার স্যার দেওয়ার দরকার নেই। এগুলো কি স্যার মাত্র 9টা শেয়ার দিতে হবে। শেয়ারের স্ক্রিনশট দিলেই স্যার তারপর পিডিএফ স্ক্রিনশট দিলে আরেকটা কিন্তু সাজেশন আছে, সিক্রেট সাজেশন। আর নয় নেক্সট থেকে ক্লাসও নেওয়া যাবে না ইনশাআল্লাহ। ঠিক আছে দেখি পোলাপাইন সবাই একটু শেয়ার দিয়ে দাও না ভাই, তোমার ভালো তো। এই তো স্যার শেয়ার বাড়তেছে, এই তো শেয়ার বাড়ছে, সবাই শেয়ার ডান দিয়ে দেন। শেয়ার দিয়ে বলেন যে শেয়ার ডান। 132 জন আজকে খুব সুন্দর করে মডিফাই শেষ করব, এরপর আজকে কমপ্লিটিং সেন্টেন্স, এরপরে স্পেশাল ওয়ার্ড ফ্রেজ এবং স্পেশাল একটা আমরা রাইটিং পার্টের ফুল সাজেশন দিয়ে দিব। ঠিক আছে, আজকে 3টা টপিক, কালকে 3টা টপিক, পরশু 3টা টপিক, ইনশাআল্লাহ আমরা খুব ভালোভাবে শেষ করে দিব। সো আর আমি জাস্ট 2টা মিনিট নিব রাফি, মেসেঞ্জার গ্রুপে শেয়ার করছেন। আচ্ছা মেসেঞ্জার গ্রুপে আমি একটু শেয়ার করে দিই, তোমরা তোমাদের আইডি থেকে এবং বন্ধুদেরকে মেনশন দিয়ে দাও, সকল ফ্রেন্ডসদেরকে একটু মেনশন দিয়ে দাও। আমি জাস্ট আর 2টা মিনিট সময় নিব। আমরা একটু শেয়ার দিয়ে নিচ্ছি, আমাদেরকে একটু সময় দিবা। প্রায় শেয়ার ডান, তোমরাও শেয়ার দিয়ে বলো শেয়ার ডান। আমরা একসাথে সবাই ক্লাস করব, ক্লাসটা খুবই জমজমাট হতে যাচ্ছে ইনশাআল্লাহ। নেক্সট লেভেলের একটা কিছু দিতে যাচ্ছি তোমাদেরকে। এই বিশেষ করে গ্রামারের ভীতি সবারই থাকে আমি জানি, এই গ্রামারের ভয়কে জয় করবো আজকে এই ক্লাসে। 3টা টপিক আজকে শেষ করব, কালকে 3টা টপিক, পরশু আমাদের টোটাল 9টা গ্রামার টপিক থাকে। আমরা এগুলো একদম এ টু জেড শেষ করব। তোমাকে বাসায় বসে আর বুঝে গ্রামার পড়তে হবে না, শুধু তুমি এই ক্লাসটা মনোযোগ সহকারে করলে হয়ে যাবে। যে কোনো বোর্ড কোশ্চেন আশা করি স্যার তারা যে কোনো বোর্ড কোশ্চেন যে কোনো করে সলভ করতে পারবে ইনশাআল্লাহ। আমাদের স্টুডেন্ট তোমাদের সবাইকে বলছি, যারা ক্লাসে এখন যুক্ত হয়েছে তোমাদেরকে কিন্তু শেষ পর্যন্ত থাকতে হবে। হ্যাঁ, শেষ পর্যন্ত না থাকলে কিন্তু তুমি এই ক্লাসগুলো আসলে করতে পারবে না, যেহেতু শেষ সময়েও যদি গাফলতি করো তাহলে কিন্তু ভাই নিজের বুঝতেছো তো, শেষ সময় এসে এই গাফলতিটা করা উচিত হবে না। সো আমাদের প্রায় শেয়ার ডান, আর একটু সময় নিচ্ছি, জাস্ট শেষ। ওকে, আলহামদুলিল্লাহ অনেক স্টুডেন্ট যুক্ত হয়ে গেছে আমাদের সাথে। যুক্ত হলো আমাদের অনেক এই প্রাণপ্রিয় স্টুডেন্ট। দেখি সবাই বলো কি অবস্থা, আজকের এক্সামটা কেমন হলো তোমাদের, কেমন পেলা তোমরা যে কমন গতকালকের লাইভ ক্লাস থেকে কেমন আসলো? যদিও আমরা অনেককে জিজ্ঞেস করে ফেলছি, তারপরে একটু লাইভে শুনতে চাই মানে তোমরা লিখবা আর কি। হ্যাঁ,
কেমন গেল আজকের এই এডুকেশন পড়ালাম, এমিডাগো পড়ালাম, একদম লাইভেই এই পড়ালাম এগুলা। তারপর হচ্ছে যে সামারি টিপ এন্ড ট্রিক্স কতটুকু তোমাদের কাজে আসলো, তারপর হচ্ছে ফ্লো চার্ট কতটুকু মানে কাজে আসলো। আরো যারা যারা আমাকে ইনবক্স যারা করেছো, যাদেরকে নাম্বার দিয়েছি, যারা পেয়েছো, তাদের সবাইকে, যারা মানে পিডিএফটা পেয়েছো, সেখানে দেখো উইথ ক্লুজ উইদাউট ক্লুজও কিন্তু মানে যে কমন আসছে, যেগুলো সাধারণত কমন আসে না। তো আমাদের যে বই আছে সে বই থেকেও কিন্তু আমাদের একদম এ টু জেড সবকিছু আসছে কমন। তো আলহামদুলিল্লাহ আমরা শুরু করছি। শুরুতে স্যার তোমাদেরকে কিন্তু এই মডিফায়ার বেশ কিছু টিপ এন্ড ট্রিক্স শেয়ার করবে, which is ওয়ালাইকুম আসসালাম very স্যার। rare. স্যার তাহলে আমি শুরু করে দিতে পারি স্যার, ইনশাআল্লাহ, আপনি যদি ইনশাআল্লাহ। পারমিশন দেন স্যার। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। স্যার পারমিশন দিয়ে দিছে, আর দেরি করা Let's যাবে না। get the ball rolling. ইনশাআল্লাহ শুরু ওকে করে দেন। ওকে, আজকে আমরা আলোচনা করব মডিফায়ার নিয়ে। আগে একটু বলি, দেখো আমরা দৈনন্দিন জীবনে প্রতিদিনই মডিফাই করি, নিজেকেও আমরা কিন্তু নিজেকে আমরা মডিফাই করি। হ্যাঁ, তুমি এই যে প্রোগ্রামে গেছো স্যার, 1 2 কেজি করে ময়দা মেখে আসছো, এটাই মডিফাই করা। এটাই কিন্তু মডিফাই মডিফাই করা, করা। ওইটাও কিন্তু মডিফাই করা। আলোককে আমরা স্যার চেঞ্জ করে ফেলতেছি, লোক মডিফাই করা। অ্যাক্সেস কিছু যোগ করলে মডিফাই হয়ে যায়। এক্সট্রা কিছু অ্যাড করতেছে মানে কি করতেছে, আমরা আমাদেরকে মডিফাই করতে। এই যে স্যার কত সুন্দর একটা ঘড়ি পরে আছে, দেখো এটা কিন্তু না, এটা কিন্তু না হলেও হতো। হ্যাঁ, এটা দেওয়া মানে আমাকে একটু সুন্দর লাগানো, একটু নতুন ভাবে চেঞ্জ করা, কিছু করে কিছু পরিবর্তন করে দিলে আসলে মডিফায়ার। এই যে মডিফায়ার টপিকটা আসলে দুইটা জিনিসের সাথে কানেক্টেড। আর মডিফায়ার শুধু বলতে যদি আসি, আমাদের দুইটা জিনিস মাথায় আসবে। ওই স্যার মোশাররফ করিমের একটা নাটক আছে না, দুইটা কথা মাথায় রাখবেন। মডিফায়ারের জন্য দুইটা কথা মনে রাখবেন, একটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ওই যে মহানগরের ডায়লগ, দুইটা কথা, একটা হচ্ছে অ্যাডভার্ব। এখন আমরা এটা একটা শর্টকাট ট্রিক্স এন্ড টেকনিক দিয়ে করে ফেলবো। দেখো আমার এটা প্রোফাইল পিকচার, আমার ফেসবুকের যে ডিসপ্লে পিকচার, সেটার মধ্যে দেখো ডিসপ্লে পিকচার কি আছে, শেখ সাদাত বিন আলী মুনির একটা ছবি, ডিপি আছে এখানে। ডিপি কি হয়েছে এখানে আছে, কিন্তু এখানে ডিপি আছে, এখানে ডিপি নাই। দেখো কথাটা লিখে দিচ্ছি, ডিপি নাই। এই ডিপি নাই দিয়ে, এই ডিপি নাই দিয়েই আমরা আজকে আসলে পুরো মডিফাইটা শেষ করবো। ডিপি নাই একটা সূত্র থেকে মডিফাই শেষ। এখন ডিপি নাই বলতে কি, এই ডিপি নাই এই জিনিসগুলো দিয়ে, এই সূত্রের জিনিসগুলো দিয়ে তোমাকে মডিফাই করতে বলবে। আবারও বলছি, ডিপি নাই এর এই সূত্র দিয়েই তোমাকে কি করতে বলবে, মডিফাই করতে বলবে। তাহলে ডিপি নাই কারা, চল আমরা একটু দেখে আসি। ডিপি ডি দিয়ে হচ্ছে ডিটারমিনার, তার মানে তোমাকে মডিফাই করতে বলবে কি দিয়ে, ডিটারমিনার দিয়ে মডিফাই করতে বলবে। তোমাকে প্রশ্নের মধ্যে লেখা থাকবে প্রি মডিফাই দ্য নাউন উইথ এ ডিটারমিনার। তাহলে ডিপি ডি দিয়ে কি ভাইয়া, ডিটারমিনার। ডিপি ডি দিয়ে কি ভাইয়া, ডিটারমিনার। আমার প্রশ্ন কি সবকিছু কথাটা তো সুন্দরভাবে শোনা যাচ্ছে? স্যার অনেক ভালোভাবে পরীক্ষা হয়েছে, আলহামদুলিল্লাহ, অনেক ভালো পড়ছে, কমেন্ট পড়ছে, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, অবশ্যই স্যার আপনি একটু কমেন্ট পড়েন, কোনো কমেন্ট আসলে আমাকে একটু জানেন, আমি ততক্ষণ দেখার কথা থাকে। ওকে, ডিপি নাই, ডিপি নাই ডি দিয়ে হচ্ছে ডিটারমিনার দিয়ে মডিফাই করতে বলবে, পি দিয়ে পার্টিসিপল বলবে, অথবা পার্টিসিপল ফ্রেজ বলবে, অথবা প্রিপজিশনাল ফ্রেজ বলবে। ব্যাপারটা কি বুঝছো কিনা? ডিপি দিয়ে বুঝছো কিনা? ডিপি ডি দিয়ে আমাকে বলবে মডিফাই করতে ডিটারমিনার দিয়ে, ডিপির পি দিয়ে আমাকে বলবে মডিফাই করো পার্টিসিপল দিয়ে, ডিপির পি দিয়ে আরেকটা হয়তো বা পার্টিসিপল না দিয়ে আমাকে বলতে পারে পার্টিসিপল ফ্রেজ দিয়ে মডিফাই করো, অথবা আমাকে বলতে পারে প্রিপজিশনাল ফ্রেজ দিয়ে মডিফাই করো। কি বলছে বুঝতে পারছো? ডিপিটা ক্লিয়ার কিনা বলো আমাকে একটু কমেন্টে জানো, ডিপি ক্লিয়ার কিনা, ডিপি ক্লিয়ার কিনা। অর্থাৎ আমাকে কি কি দিয়ে মডিফাই করতে বলবে, ডি দিয়ে ডিটারমিনার দিয়ে বলবে, পি দিয়ে পার্টিসিপল দিয়ে বলবে, আরেকটা পি দিয়ে পার্টিসিপল ফ্রেজ বলবে, আরেকটা পি দিয়ে প্রিপজিশনাল ফ্রেজ বলবে। অর্থাৎ এই তিনটার বাইরে ডিপির এই যা আছে এর বাইরে আর বলবে না। হয় তোমাকে ডিটারমিনার দিয়ে বলবে, নয় পার্টিসিপল দিয়ে বলবে, নয়তো পার্টিসিপল ফ্রেজ দিয়ে বলবে, নয়তো প্রিপজিশনাল ফ্রেজ দিয়ে বলবে। বুঝছো কিনা বলো ভাইয়া, বুঝছো কিনা? তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো, বুঝছো কিনা? তাড়াতাড়ি বলো, বুঝছো কিনা? ক্লিয়ার ক্লিয়ার স্যার, রেসপন্স আমাকে একটু জানাবেন স্যার। ওকে, তাহলে সবাই আসছে, সবাই রেসপন্স ডিপি, ডিপি দিয়ে আমরা বুঝে গেলাম। আবারও লাস্টবারের মতো বলছি, ডি দিয়ে বলবে ডিটারমিনার দিয়ে মডিফাই করো, পি দিয়ে একটা বলতে পারে আমাকে পার্টিসিপল দিয়ে, হয়তো আমাকে বলতে পারে পার্টিসিপল ফ্রেজ দিয়ে, নয়তো আমাকে বলবে প্রিপজিশনাল ফ্রেজ দিয়ে। চলো ডিপি নাই, নাইর দিয়ে কি কি আছে দেখি। নাইর এন দিয়ে বলবো আমাকে নাউন অ্যাডজেক্টিভ দিয়ে মডিফাই করো। প্রশ্নের মধ্যে লিখে থাকবে কি দিয়ে মডিফাই করতে ভাইয়া, নাউন অ্যাডজেক্টিভ দিয়ে। কি দিয়ে, নাউন অ্যাডজেক্টিভ দিয়ে। এ দিয়ে আমাকে হয় অ্যাডজেক্টিভ দিয়ে মডিফাই করতে বলবে, এ দিয়ে না হয় আমাকে অ্যাডজেক্টিভ ফ্রেজ দিয়ে মডিফাই করতে বলবে, এ দিয়ে আমাকে না হয় অ্যাডভার্ব দিয়ে মডিফাই করতে বলবে, এ দিয়ে আমাকে না হয় অ্যাডভার্বাল দিয়ে মডিফাই করতে বলবে, এ দিয়ে না হয় আমাকে পজিটিভ দিয়ে মডিফাই করতে বলবে। বুঝতে পেরেছো? তাহলে ডিপি নাই এন দিয়ে কি ভাইয়া, নাউন অ্যাডজেক্টিভ দিয়ে মডিফাই করো। এ দিয়ে কি ভাইয়া, অ্যাডজেক্টিভ, না হয় অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ ফ্রেজ, নয়তো অ্যাডভার্বিয়াল, নয়তো পজিটিভ। কি বলছে বুঝছো? আর ফ্রেজ আর ওয়ার্ডের মধ্যে একটু বলি, ওয়ার্ড মানে শব্দ, আর ফ্রেজ মানে শব্দ গুচ্ছ, এটাই হচ্ছে পার্থক্য। একের অধিক ওয়ার্ড মিলে যদি কোন একটা নির্দিষ্ট পার্শ্ব স্পেসের কাজ করে তাকে আমরা ফ্রেজ বলি। এগুলো নিয়ে ডিটেলস ইনশাআল্লাহ আমরা বেসিক ক্লাসে আলোচনা করবো, এখন যেহেতু তোমাদের টাইমে আর বেশি আলোচনা করছি না। তাহলে নাইয়ের এন দিয়ে আমাকে মডিফাই করতে বলবে কি দিয়ে ভাইয়া, নাইয়ের এন দিয়ে আমাকে মডিফাই করতে বলবে নাউন অ্যাডজেক্টিভ দিয়ে, এ দিয়ে আমাকে মডিফাই করতে বলবে অ্যাডজেক্টিভ দিয়ে, এ দিয়ে হয়তো অ্যাডজেক্টিভ না বললে হয়তো আমাকে বলবে অ্যাডজেক্টিভ ফ্রেজ দিয়ে, এ দিয়ে আরেকটা বলতে পারে আমাকে অ্যাডভার্ব দিয়ে, এ দিয়ে আরেকটা আমাকে বলতে পারে পজিটিভ দিয়ে, এ দিয়ে আমাকে বলতে পারে আরেকটা অ্যাডভার্বিয়াল দিয়ে।
এটা কি ক্লিয়ার কিনা বলো? ডিপি নাই, আই দিয়ে আসি, আই দিয়ে হয় আমাকে ইন্টেন্সিফায়ার দিয়ে মডিফাই করতে বলবে, না হয় ইনফিনিটিভ দিয়ে মডিফাই করতে বলবে, না হয় ইনফিনিটিভ ফ্রেজ দিয়ে মডিফাই করতে বলবে। এই ডিপি নাই এর যে ওয়ার্ড গুলো আছে তার থেকে একটাও এর বাইরে কোশ্চেন আসবে না। এই জিনিসগুলো ক্লিয়ার কিনা বলো? ডিপি নাই ক্লিয়ার কিনা বলো? নাইর এন্ড দি নাউন অ্যাডজেক্টিভ, নাইর এ দি অ্যাডজেক্টিভ, না হয় অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্ব না হয় অ্যাডভার্বিয়াল, না হয় অ্যাপোজিটিভ, আর আই দি ইন্টেন্সিফায়ার, না হয় ইনফিনিটিভ ফ্রেজ, আর না হয় ইনফিনিটিভ। ইনফিনিটিভ, ইন্টেন্সিফায়ার, ইনফিনিটিভ ফ্রেজ। ক্লিয়ার কিনা বলো? ক্লিয়ার কিনা বলো? ক্লিয়ার কিনা বলো? ডান কিনা বলো? ক্লিয়ার কিনা বলো? ডিপি নাই, আমাকে এর বাইরে মডিফাই করতে বলবে না। স্যার এসব সূত্র বাদ দেন, ডিরেক্ট নোরা ফাতের সংজ্ঞা সূত্র চলে। নোরা ফাতের সংজ্ঞা বেটা রাইট ফ্রম ভার্ব বেটা, ওই সূত্র দেখে না। ও নূরে ফাতে, নোরা ফাতের সংজ্ঞা রাইট ফ্রম ভার্ব একটা মনে মেসেজ ড্রপ করতে যাচ্ছে, আমি বুঝছি। মেসেজ ইমিডিয়েটলি তোমার আপুকে ড্রপ করো, মেসেজ ড্রপ। স্যার এসএস নিবো, ওকে 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 সরে যাচ্ছি। তাহলে আমি ডিপিটা আগে দিচ্ছি, এসএস নিয়ে ফেলো। ডিপি দিলাম, ডিপি দিলাম, এসএস নিয়ে ফেলো, এসএস নিয়ে ফেলো, ডিপি 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 শেষ, ডিপি শেষ কিনা বলো? তাহলে আমি নাইতে চলে যাচ্ছি। ডিসপ্লে পিকচার শেষ। তাহলে এবার আসো নাইর এসএস নাও, নাইর এসএস নাও। ক্লিয়ার? আসসালামু আলাইকুম, ক্লিয়ার, ধন্যবাদ। নাই নিয়ে ফেলো। নাইর এগুলোর বাইরে আর কাউকে দিয়ে মডিফাই করতে বলবে না, এগুলোর বাইরে আর কাউকে দিয়ে মডিফাই করতে বলবে না। নাই নাই এরগুলো ক্লিয়ার করো। ওকে ওকে, আমরা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইবার আসি, আমরা তো বুঝলাম ভাইয়া যে ডিটারমিনার দিয়ে মডিফাই করতে বলবে ভাইয়া, পার্টিসিপল দিয়ে বলবে ভাইয়া, পার্টিসিপল ফ্রেজ দিয়ে বলবে ভাইয়া, প্রিপোজিশনাল ফ্রেজ দিয়ে বলবে, নাউন অ্যাডজেক্টিভ দিয়ে বলবে, অ্যাডজেক্টিভ বলবে, অ্যাডজেক্টিভ ফ্রেজ দিয়ে বলবে, অ্যাপোজিটিভ দিয়ে বলবে, ইন্টেন্সিফাই দিয়ে বলবে। বুঝলাম, কিন্তু এই জিনিসগুলো কি? ডিটারমিনার কি, পার্টিসিপল কি, ইনফিনিটিভ কি, ইন্টেন্সিফায়ার কি, অ্যাপোজিটিভ কি, এই জিনিসগুলো কি সেটা জানতে হবে না? তাহলে ওয়ান বাই ওয়ান আমরা চলো আলোচনা করি। প্রথমে ডিটারমিনার। ডিটারমিনার কি চলো আমরা আলোচনা করি। ডিটারমিনার আমরা একটা সূত্র শিখে ফেলবো। আমরা ফার্স্ট থেকে একটা সূত্র শিখছি, কোপা আমেরিকা কাপ কে জিতছে। দেখ স্যার কে জিতছে স্যার কোপা আমেরিকা কাপ লাস্টে? ব্রাজিল জিতছে স্যার। ব্রাজিল সাকিব ব্রাজিল সাপোর্টার না, আমি কিন্তু আর্জেন্টিনা। আর্জেন্টিনা জিতছে স্যার কোপা আমেরিকা কাপ। ডিপি স্যার আপনি কি আমাকে ইংলিশ বইটা দিবেন না? ও সরি, ওটা তো আসলে 900 কপি ছাপাইছি, সব আলহামদুলিল্লাহ স্যার সেল হয়ে গেছে, সব সেল হয়ে গেছে, আমাদের 200 ক্রস করে গেছে আমাদের। আমার আর জিয়া স্যারের অসাধারণ আমাদের দুইটা বই আসছে, দুইটা বই আসছে ইনশাআল্লাহ। ভার্সিটির জন্য একটা হচ্ছে ভোকাবের জন্য, আর একটা হচ্ছে তোমাদের বেসিক গ্রামারের জন্য। অনন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং এইবার তোমাদের জন্য অন্য কিছু নিয়ে আসবে, এবং স্যার আর আমি মিলে যে ভোকাবটা রেডি করতেছে অসাধারণ। ওইটার যে সূচিপত্র এবং যেভাবে সাজানো হয়েছে স্যার অন্য কোনো বই পাবে না। বাংলাদেশে এরকম কোনো বই নাই, হয়তো অন্য কোনো দেশে থাকতে পারে, বাংলাদেশে থাকবে, বাংলাদেশে নাই, বাংলাদেশে এরকম বই। যেই আমরা গ্রামারের বই যেটা স্যার আর আমি মিলে লিখছি, সেটার মধ্যে গ্রামারের যে ব্যাখ্যাগুলো, যে নাউনের অ্যাজিডের ব্যাখ্যাগুলো একদম আমাদের মতো খুব ট্রিক্স এন্ড টেকনিক দিয়ে কিন্তু আমরা ইয়া করতেছি। অক্লান্ত পরিশ্রম চলতেছে রাত দিন শুধুমাত্র তোমাদের জন্য ইনশাআল্লাহ। তো দেখো, ডিটারমিনার দিয়ে মডিফাই করতে বললে আমরা ডিটারমিনার কারা কিভাবে বুঝবো? এটার জন্য একটা সূত্র লিখে দিয়েছি ভাইয়া, কোপা আমেরিকা কাপ কে জিতছে। দেখ, কোপার সি দিয়ে মনে রাখবা ভাইয়া কার্ডিনাল নাম্বার। কোপার সি দিয়ে কি? কার্ডিনাল নাম্বার। কোপার ও দিয়ে কি ভাইয়া? অর্ডিনাল নাম্বার। কোপার পি দিয়ে কি ভাইয়া? পজিটিভ। আমেরিকা দিয়ে কি ভাইয়া? আর্টিকেল। কাপ দিয়ে কি ভাইয়া? কোয়ান্টিফায়ার। দেখ দিয়ে কি ভাইয়া? ডেমনস্ট্রেটিভ। এগুলোই হচ্ছে ভাইয়া ডিটারমিনার। এখন তোমার যদি বলে ডিটারমিনার দিয়ে মডিফাই করতে, তাহলে তোমার হাতে অপশন কিন্তু তারা সবাই। তখন তুমি প্রশ্নকে বুঝে শুনে তুমি কি করবা? আনসার করবা। যেমন আমি যদি তোমাকে বলে একটা বউ সাজাও, তোমাকে আমি বললাম অর্নামেন্টস দিয়ে বউ সাজাও, তাহলে তুমি তারা চাইলে কানের দুল দিয়েও সাজাতে পারো, নাকফুল দিয়ে সাজাতে পারো, টিকলি দিয়েও সাজাতে পারো, চুড়ি দিয়েও সাজাতে পারো। কিন্তু আমি যদি তোমাকে বলে তুমি কানের দুল দিয়ে সাজাবা, তখন কিন্তু তোমার হাতে অপশন শুধু কি? কানের দুল। নাকফুল, তাহলে শুধু নাকফুল। মাথার টিকলি, তখন শুধু টিকলি। সো আমাকে যদি প্রশ্নে বলে পজিটিভ দিয়ে মডিফাই করতে, তাহলে আমি বসাবো পজিটিভ, মাই, আওয়ার, হার, হিজ, দেয়ার। এটা হিম হবে না, এটা হিজ হবে। যদি আমাকে মডিফাই করতে বলে আর্টিকেল দিয়ে, আমি ইউজ করবো এন্ড, দা। যদি আমাকে মডিফাই করতে বলে কোয়ান্টিফায়ার, মেনি, ফিউ, সাম, এগুলো। আমাকে যদি বলে ডেমনস্ট্রেটিভ করতে, দিস, দ্যাট, দিস, দোস, এগুলো দেয়। কার্ডিনাল নাম্বার, অর্ডিনাল নাম্বার তেমন দেয় না, একদম নাই বললেই চলে। কিন্তু আমাকে যদি বলে ডিটারমিনার, তাহলে আমার হাতে অপশন কিন্তু এরা সবাই। তখন আমাকে প্রশ্নটা পড়ে তখন ওইখান থেকে একটা বুঝে আমাকে আনসার করতে হবে। কিন্তু আমাকে যদি প্রশ্নের মধ্যে বলে দেয় পজিটিভ দিয়ে করো, তাহলে মাই, আওয়ার, হার, হিজ, দেয়ার। আর্টিকেল দিয়ে করো এন্ড, দা। কোয়ান্টিফাই দিয়ে করো মেনি, ফিউ, সাম, সেভারাল, এ নাম্বার অফ, এ লট অফ। ডেমনস্ট্রেটিভ দিয়ে করো দিস, দ্যাট, দিস, দোস। বুঝছো কিনা বলো? ডিটারমিনার বুঝছো কিনা বলো? এরপরেও যদি কি পজিটিভটা না বোঝে, তাহলে মাই, ইউর, আওয়ার, হিজ, হার, দেয়ার, এভাবে ছন্দে ছন্দে মনে রাখো। যদি বলে যে কোয়ান্টিফায়ার, তাহলে এনি, মেনি, সাম, অল, নো, এনি, মেনি, সাম, অল, নো। আমি এগুলো প্রায় বলি এতে ক্লাসে, খুব সহজে মনে রাখা। এগুলো দিয়ে একটা মিলে যাবে, এগুলো দিয়ে একটা মিলে যাবে। তাহলে কি বললাম যে কোয়ান্টিফায়ার মানে এনি, মেনি, সাম, অল, নো। আর যদি বলা হয় যে পসেসিভ, পসেসিভটা ব্র্যাকেটে লেখা থাকবে। এগুলা উইদাউট ক্লুজের থেকেও মানে একেবারে সহজ, মানে ব্র্যাকেটে লেখা থাকবে।
হ্যাঁ, তাহলে দেখো পজিটিভ বললে আমরা ইউজ করছি মাই, আওয়ার, হার, হি ইজ দেয়ার। আর্টিকেল বললে এ এন্ড দা। কোয়ান্টিফায়ার বলে মেনি, ফিউ, সাম। ডেমনস্ট্রেটিভ বলে দিস, দ্যাট, দিস, দোস। আর ডিটারমিনার বললে তাদেরকে তুমি বুঝে প্যাসেজটা একটু পড়ে তুমি অবশ্যই PDF পেরে পাবো। যাবে, একদম ইজিলি তুমি অবশ্যই পেরে পাবো। যাবে। তাহলে আশা করি ডিটারমিনার ক্লিয়ার কিনা বলো, ডিটারমিনার দিয়ে মডিফাই করতে বলে ক্লিয়ার কিনা, এবং এই ডিটারমিনারের পার্ট যারা আছে তাদেরকে দিয়ে মডিফাই করতে বললে ব্যাপারটা ক্লিয়ার কিনা বলো। ব্যাপারটা ক্লিয়ার কিনা? স্যার এসএস নিবো, স্যার এসএস নিবো, নাও এসএস নিয়ে নাও, নাও নাও নিয়ে এসেছি। যত এসএস লাগে নিয়ে দাও। তবে নোট যদি পেতে চাও শেয়ার করতে হবে, শেয়ার দিয়ে ডান দিতে হবে কিন্তু। আমাদের এসএস পাঠাতে হবে তো স্যার, না হয় আমরা দিব না share তো। দিয়ে। তোমরা কি ক্লিয়ার? ডিটারমিনাল ক্লিয়ার কিনা বলো, তাহলে পরে পাঠে চলে যেতে পারতেছি। বুঝছি স্যার, বুঝছি স্যার। এটা কি স্যারকে ফরেনার বলতেছে? ও আচ্ছা, হ্যাঁ ফরেনার, আমি অনেক দূর থেকে আসছি তোমাদেরকে পড়ানোর জন্য। স্যারকে অনেক মনির ভাই দূর থেকে আমাকে দৌড়ে সে শুধু লন্ডন থেকে নিয়ে আসছে। লন্ডন থেকে স্যারকে বাংলা ভাষা হায়ার করে নিয়ে আসছে। 7 দিনের বাংলা শিখুন কোর্স শিখে অনেক স্যারকে কষ্ট নিয়ে করে। আসছে। মানে তুমি কেমন আছো থেকে শুরু করে অনেক কিছু শিখেছে আমাকে। স্যার আগে বলতে তুমি কেমন আছো, এখন স্যার কত সুন্দর করে বাংলা ভাষা শিখে কথা বলে। এবারে সব পি, পি দিয়ে কি আছে আমরা জানি, Participle. পি দিয়ে পার্টিসিপল আছে। এখন পার্টিসিপল আবার কত ধরনের পার্টিসিপল আছে? এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, যারা বাক্যের মধ্যে অ্যাকচুয়ালি অ্যাজিটিভ হিসেবে কাজ করে, আর অ্যাজিটিভ হিসেবে কাজ করে বলেই সে আসলে মডিফায়ারের মধ্যে আসতে পেরেছে। তাহলে পার্টিসিপলের মধ্যে একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, যেটা হচ্ছে ভার্বযোগ আইএনজি, একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল যেটা হচ্ছে বি3, আর একটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল যেটা হচ্ছে হ্যাভিং প্লাস বি3। নরমালি তোমার পারফেক্ট পার্টিসিপল দিয়ে দিবেও না, তোমাকে বেশিরভাগই দেখবা প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে দিবে। আর পার্টিসিপল কিসের কাজ করে বললাম? অ্যাজিটিভের কাজ করে। মডিফায়ার কয়জন? দুইজন, অ্যাজিটিভ অ্যাডভার্ব। সেই পার্টিসিপল ভার্বযোগ আইএনজিটা যদি অ্যাজিটিভ কাজ করে তখন সে কি, তাকে আমরা বলবো প্রেজেন্ট পার্টিসিপল। কোন বি3 যদি অ্যাজিটিভের কাজ করে তখন আমরা তাকে বলবো পাস্ট পার্টিসিপল। আমাকে প্রশ্ন এটাও বলে দিতে পারে প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে মডিফাই করো, প্রশ্ন এটাও বলে দিতে পারে আমাকে পাস্ট পার্টিসিপল দিয়ে মডিফাই করতে বলো করো, অথবা প্রশ্ন আমাকে ডাইরেক্ট বলতে পারে তোমরা কি দিয়ে করো, পার্টিসিপল দিয়ে করো। আমরা একটা এক্সাম্পল দেখি, আই স এ ফ্লাইং বার্ড, আই স এ ব্রোকেন চেয়ার। সো দেখো আই স এ ফ্লাইং বার্ড, এখানে ধরো গ্যাপ থাকবে, গ্যাপ দিয়ে তোমাকে দিবে যে প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে মডিফাই করো। হ্যাঁ, তো আমরা কি লাগাই দিলাম? ভার্বের সাথে কি লাগাই দিলাম? আইএনজি লাগাই দিলাম। আমরা বোর্ড কোশ্চেন সলভ করার সময় এই জিনিসগুলো দেখবো, বোর্ড কোশ্চেন সলভ করার সময় এই জিনিসগুলো থাকবে, ঠিক আছে? তারপরে দেখো আই স এ ব্রোকেন চেয়ার, ব্রোকেন চেয়ারটা বি3 ফ্রম, হ্যাঁ, তাহলে দেখো চেয়ারের আগে আমরা কি বসাইছি? বি3 একটা ব্রোকেন বসাইছি। তাহলে এই দুইটাই মনে রাখো, তুমি প্রেজেন্ট পার্টিসিপল বললে তুমি ভার্বযোগ আইএনজি মিলে একটা সলভ করে ফেলবা, পাস্ট পার্টিসিপল বলে তুমি কি দিয়ে মডিফাই করে ফেলবা? বি3 দিয়ে মডিফাই করে ফেলবা। তারপরে আসো, এবার আসি পার্টিসিপল ফ্রেজ। পার্টিসিপল ফ্রেজ মানে কি? পার্টিসিপল ফ্রেজ মানে ওইটার সাথে এক্সট্রা ওয়ার্ড যুক্ত হবে। মনে রাখবা ফ্রেজ বলতে কি হয়ে যাবে? শব্দগুচ্ছ। ইনফিনিটিভ ফ্রেজ বলে টু প্লাস বি ওয়ানের সাথে অতিরিক্ত শব্দ। প্রেজেন্ট পার্টিসিপল বলতে আমরা কি বুঝি? ভার্বযোগ আইএনজি। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ বলতে ওই ভার্বযোগ আইএনজির সাথে অতিরিক্ত শব্দ। পাস্ট পার্টিসিপল বলতে আমরা বুঝছিলাম এখন বি3, তাহলে পাস্ট পার্টিসিপল ফ্রেজ মানে হচ্ছে বি3 এর সাথে অতিরিক্ত শব্দ। বুঝছি কিনা বলো? তাহলে দেখো, তাহলে এই যে আমরা একটা এক্সাম্পল দেখি, দেখো যেমন দেখো looking at the picture, looking at the picture of his mother, Max started smiling. Max started smiling. তাহলে এই যে আমরা লুকিং একটা রাখলাম ভার্বের সাথে আইএনজি, এর সাথে দেখো আরো অনেকগুলো ওয়ার্ড দিয়েছে, looking at the picture of his mother, Max started smiling। তাহলে এই পুরোটা হচ্ছে আমরা কি বলতে পারো? প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। তবে এত কঠিন তোমাদেরকে দিবে না, মডিফায়ারের মধ্যে বিশেষ করে এত কঠিন তোমাদেরকে দিবে না, খুব সহজভাবেই করতে পারবা তোমরা। আর পাস্ট পার্টিসিপল বললে সেটা হচ্ছে কি আসবে? বি3 সাথে অতিরিক্ত শব্দ। যেমন দেখো দ্য বুক রিটেন বাই রাম, এই যে দ্য রিটেন বাই রাম এই পুরো শব্দটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফ্রেজ। হ্যাজ বিন সোল্ড, অর্থাৎ দ্য বুক হ্যাজ বিন সোল্ড, এটা হচ্ছে মেইন সেন্টেন্স। এই দ্য বুককে আমি মডিফাই করার জন্য কি লিখছি? দ্য বুক কোন বইটি? রিটেন বাই রাম, যেটা রাম দ্বারা রিটেন করা হয়েছে, হ্যাজ বিন সোল্ড, সেটা বিক্রি হয়ে গেছে। তাহলে এই যে পুরো অংশটাকে আমরা বলতে পারি পাস্ট পার্টিসিপল ফ্রেজ। তাহলে আবারও বলছি দেখো, পার্টিসিপল ফ্রেজ দিয়ে মডিফাই করতে বললে আমরা হয় ভার্বযোগ আইএনজির সাথে অতিরিক্ত শব্দ লাগাবো, নয়তো পাস্ট পার্টিসিপল ফ্রেজ বলে বি3 সাথে অতিরিক্ত শব্দ লাগাবো। আর যদি প্রেজেন্ট পার্টিসিপল বলে ভার্বযোগ আইএনজি দিয়ে মডিফাই করবো, পাস্ট পার্টিসিপল বললে অনলি আমরা বি3 দিয়ে মডিফাই করে ফেলবো। এরপরে আসো প্রিপজিশনাল ফ্রেজ। প্রিপজিশনাল ফ্রেজ দিয়ে যদি আমাদেরকে মডিফাই করতে বলে তাহলে আমরা প্রিপজিশন প্লাস একটা নাউন দিয়ে মডিফাই করে ফেলবো। প্রিপজিশন অথবা ডট 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 লাস্টে কি হবে? প্রিপজিশন দিয়ে শুরু হবে, নাউন দিয়ে শেষ হবে, এই জিনিসটা দিয়ে আমরা মডিফাই করব। প্রিপজিশনাল ফ্রেজের একটা সংজ্ঞা দিই, এ গ্রুপ অফ ওয়ার্ডস বিগিনিং উইথ এ প্রিপজিশন এন্ড এন্ডিং উইথ এ নাউন অর প্রনাউন, এটাকে আমরা বলছি প্রিপজিশনাল ফ্রেজ। সো আমাকে প্রিপজিশনাল ফ্রেজ দিয়ে মডিফাই করতে বললে প্রিপজিশন দিয়ে শুরু করবো, নাউন দিয়ে শেষ করে, এটা দিয়ে আমরা মডিফাই করে ফেলবো। এরপরে আসো নাউন অ্যাডজেক্টিভ। তাহলে ডিপি নাই, ডিপি শেষ, এবার নাই, নাইর এন্ড দিয়ে হচ্ছে কি নাউন অ্যাডজেক্টিভ। নাউন অ্যাডজেক্টিভ বলতে কি? দেখো নরমালি আমরা যেটা জানি নাউনের আগে কি বসে? নরমালি নাউনের আগে এই পজিশনটা সবসময় কার?
নাউনের আগের এই পজিশনটা সবসময় হচ্ছে অ্যাডজেক্টিভের। এখন যদি এমন হয় ব্যাপারটা নাউনের আগে নাউন বসে গেছে, নাউনের আগে আরেকটা নাউন বসে গেছে, ব্যাপারটা স্ট্রাকচার হয়ে গেছে এটা নাউন প্লাস নাউন, তাহলে নাউন প্লাস নাউন হয়ে গেলে এই নাউনটা যদি এই নাউনকে মডিফাই করার কাজ করে তখন তাকে আমরা বলবো নাউন অ্যাডজেক্টিভ সহজ ভাষায়। যেমন আমি বললাম কার ড্রাইভার, তাহলে কারটাও নাউন ড্রাইভারটাও নাউন, তাহলে ওই কারটাকে তখন আর আমরা নাউন বলতে পারবো না, ওই কারটাকে আমরা কি বলবো তখন সেটাকে আমরা নাউন বা নাউন অ্যাডজেক্টিভ বলবো। ম্যাঙ্গো ট্রি, ম্যাঙ্গো নরমালি নাউন, ট্রিও নরমালি নাউন, তাহলে দেখো ম্যাঙ্গো একটা নাউন বসে আবার ট্রি একটা নাউন বসে, তাহলে এই নাউনটা গাছটাকে তুমি প্রশ্ন করো কেমন গাছ, ম্যাঙ্গো গাছ, তাহলে ওই নাউনটাকে তখন আমরা কি বলে ফেলবো অ্যাডজেক্টিভ বলবো। কিন্তু কি অ্যাডজেক্টিভ বলবো, যেহেতু নাউন সে অ্যাডজেক্টিভের কাজ করতেছে তখন তাকে আমরা বলবো নাউন অ্যাডজেক্টিভ। তাহলে নাউন অ্যাডজেক্টিভটা তোমরা ক্লিয়ার কিনা বলো, নাউন অ্যাডজেক্টিভ জিনিসটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে কিনা বলো। নাউন অ্যাডজেক্টিভ দিয়ে মডিফাই করতে বললে আমরা মডিফাই করব আরো একটা নাউন দিয়ে, আরো একটা কি দিয়ে, নাউন দিয়ে। ক্লিয়ার কিনা বলো, ক্লিয়ার বলো, নাউন অ্যাডজেক্টিভ ক্লিয়ার কিনা বলো। তাহলে আমাদের দেখো ডিটারমিনার ক্লিয়ার, ডিটারমিনারের মধ্যে আমরা দেখছি কোপা আমেরিকা কাপ কে জিতছে, দেখো ওটার মধ্যে পজিটিভ মাই আওয়ার হার ইজ দেয়ার, ডেমনস্ট্রেটিভ দিস দ্যাট দিস দোস, তারপর হচ্ছে কোয়ান্টিফায়ার মেনি ফিউ সাম, তারপর আমরা আরেকটা কি দেখছি ওখানের মধ্যে আর্টিকেল এ এন্ড দা, তারপরে ওইটার পরে আমরা পাইছি ডিপি, পি দিয়ে কি পাইছি পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল বলে ভার্ব যোগ আইএনজি, পাস্ট পার্টিসিপল বলে বি3, এরপর আমরা নায়ের পাইলাম কি নাউন এজ, আচ্ছা ওইখানে পি তার একটা ছিল প্রিপোজিশনাল ফ্রেজ, প্রিপোজিশন দিয়ে শুরু হবে নাউন দিয়ে শেষ, এইটা দিয়ে আমরা মডিফাই করব। এরপর নাইর এন দিয়ে হচ্ছে কি নাউন অ্যাডজেক্টিভ, নাউন অ্যাডজেক্টিভ মানে কি পাশাপাশি দুটি নাউন, তার মানে আমরা মডিফাই করব আরো একটা কি দিয়ে, নাউন দিয়ে। বুঝছি, জি স্যার থ্যাংক ইউ। আর 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 সবাই সবাই একটু জানাও, সবাই বুঝছো কিনা, ক্লিয়ার কিনা একটু জানাও, সবাই জানাও। বুঝছি, জি স্যার ধন্যবাদ ধন্যবাদ। আমরা বেশি সময় নষ্ট করতেছি না কমেন্ট পড়ে, কারণ তোমাদের পরীক্ষা কিন্তু খুব সামনে। এরপরে আসো আমরা পরের স্লাইডে চলে যাই, নাউন অ্যাডজেক্টিভ এন দিয়ে গেলাম, পরের স্লাইড হচ্ছে দেখো এ দিয়ে কি ছিল, নাইর এ দিয়ে অ্যাডজেক্টিভ দিয়ে মডিফাই করতে বলবে, অথবা অ্যাডজেক্টিভ ফ্রেজ দিয়ে মডিফাই করতে বলবে, অ্যাডভার্ব বলবে অথবা অ্যাডভার্বিয়াল বলবে অথবা অ্যাপোজিটিভ বলবে। এর মধ্যে অ্যাডজেক্টিভ দিয়ে আমি তোমাদেরকে আসলে বুঝাতে হচ্ছে না, তোমরা নিজেরাই জানো। নাউনকে প্রশ্ন করবা দুইটা, একটা হচ্ছে কেমন বা কোন ধরনের বললে তুমি কি পেয়ে যাবা, অ্যাডজেক্টিভ পেয়ে যাবা। যেমন তুমি যখন বাক্যের মধ্যে তোমাকে যখন অ্যাডজেক্টিভ দিয়ে মডিফাই করতে বলবে, আমরা একটু পরে বোর্ড কোশ্চেনে যখন আমরা যাব তখন তুমি বাক্যের মধ্যে, যেমন আমি ডাইরেক্ট বোর্ড কোশ্চেনে চলে যাই, তাহলে তুমি একটু বুঝতে পারবা যে অ্যাডজেক্টিভ আসলে কিভাবে পাওয়া যায়। ফুডটা করেন, ফুডটাতে এটা তো দেখা দিতে যাচ্ছে একটু জাস্ট। আর্সেনিক ইজ এ ড্যাশ সাবস্টেন্স, এই যে সাবস্টেন্স একটা নাউন আছে, তোমাকে মডিফাই করতে বলছে প্রি মডিফাই দা নাউন, তাহলে নাউনকে হচ্ছে আমি অ্যাডজেক্টিভ দিয়ে মডিফাই করব, তাহলে ওই অ্যাডজেক্টিভকে মডিফাই করতে হলে অ্যাডজেক্টিভকে দিয়ে নাউনকে প্রশ্ন করতে হয় কেমন, তাহলে কেমন তুমি প্রশ্ন করো সাবস্টেন্সকে, কেমন সাবস্টেন্স, আর্সেনিক কেমন সাবস্টেন্স বলো, আর্সেনিক কেমন সাবস্টেন্স, তাহলে ওই উত্তর দাও সবাই, আর্সেনিক কেমন সাবস্টেন্স বলো, আর্সেনিক কেমন সাবস্টেন্স একটু বলো। তাহলে অ্যাডজেক্টিভ দিয়ে মডিফাই করতে বলে নাউনকে প্রশ্ন করবা কেমন, নাউনকে প্রশ্ন যখন আমরা কেমন দিয়ে প্রশ্ন করব, নাউনকে কেমন প্রশ্ন করলে আমাদের চলে আসবে অ্যাডজেক্টিভ। ক্লিয়ার কিনা বলো। আর্সেনিক, হ্যাঁ স্যার চলে, সবাই কমেন্ট করো, সবাই কমেন্ট করো, স্যার একটু কমেন্ট গুলো দেখেন। হ্যাঁ কমেন্ট দেখতেছি। ঠিক আছে, তাহলে ডেঞ্জারাস হতে পারে, হার্মফুল হতে পারে, তারপর পয়জনাস হতে পারে, পয়জনাস হতে পারে, অর্থাৎ নাউনকে হাউ দিয়ে প্রশ্ন করবা, নাউন তুমি কেমন বা কোন ধরনের, এটা বললেই অটোমেটিক্যালি আমরা উত্তর চলে আসবে, উত্তরটা অ্যাডজেক্টিভ পেয়ে যাবো। তো অ্যাডজেক্টিভ তোমরা ছোটবেলা থেকে জানো, আর না বললাম তাহলে অ্যাডজেক্টিভ আমরা পাবো। অ্যাডজেক্টিভ ফ্রেজ বলতে হার্মফুল, ভেরি গুড, তাহলে আমাদের একের সাথে ওই অ্যাডজেক্টিভের সাথে অতিরিক্ত শব্দকে কি করতে হবে, যুক্ত করতে হবে, ওই অ্যাডজেক্টিভের সাথে আমাদের অতিরিক্ত শব্দকে কি করে ফেলতে হবে, যুক্ত করে ফেলতে হবে। ইয়েস ইয়েস, তারপরে আসো, সবাই সুন্দর অ্যানসার দিচ্ছ। তারপরে আসো অ্যাডভার্ব, অ্যাডভার্ব গুলো আমরা জানি অ্যাকচুয়ালি অ্যাডভার্ব বাক্যের মধ্যে কখন কোথায় কিভাবে কেন, এই কোশ্চেন গুলোই করলে আসলে বাক্যের মধ্যে কি পাওয়া যায়, অ্যাডভার্ব পাওয়া যায়। সো অ্যাডভার্ব তোমরা মোটামুটি সবাই জানো, আমি তাও একটা নরমালি দিছি, এটা আসলে এমনি দিছি, বাট অ্যাডভার্ব তোমরা নিজেরা বাক্যের মধ্যে কখন কোথায় কিভাবে কেন এই চারটা কোশ্চেন করলে ওই সেন্টেন্সের মধ্যে ভার্বকে তোমরা মোটামুটি অ্যাডভার্ব পেয়ে যাবা। এরপরে আসো অ্যাডভার্বিয়াল, অ্যাডভার্বিয়ালটা অনেকে একটু ঘোলাই ফেলো। অ্যাডভার্বিয়াল দিয়ে যদি মডিফাই করতে বলে, আমি সহজভাবে বলে দিই, সেটাও তোমরা প্রিপোজিশনাল, যে একটু আগে দেখলাম না যে প্রিপোজিশনাল ফ্রেজ, সেটা দিয়ে মডিফাই করবে। অর্থাৎ প্রিপোজিশনাল যে নাউন দিয়ে শুরু, প্রিপোজিশন দিয়ে শুরু, একটু বলি আমি, প্রিপোজিশন দিয়ে শুরু আর নাউন দিয়ে শেষ, এই যে জিনিস যেটা আছে সেটা বাক্যের মধ্যে দুটি জিনিস হিসেবে কাজ করে। সে বাক্যের মধ্যে হয় কখনো অ্যাডজেক্টিভ হতে পারে, না হয় বাক্যের মধ্যে কখনো অ্যাডভার্ব হতে পারে। এই প্রিপোজিশন প্লাস নাউন বাক্যের মধ্যে যখন অ্যাডভার্ব হয় তাকেই বলা হয় অ্যাডভার্বিয়াল। তার মানে অ্যাডভার্বিয়াল দিয়ে যদি আমাকে মডিফাই করতে বলে, অ্যাডভার্বিয়াল দিয়ে যদি আমাকে মডিফাই করতে বলে, তাহলে আমরা মডিফাই করবো প্রিপোজিশন প্লাস আরেকটা নাউন দিয়ে, প্রিপোজিশনের সাথে আরেকটা কি দিয়ে, নাউন দিয়ে। অর্থাৎ প্রিপোজিশনাল ফ্রেজ দিয়ে মডিফাই করতে বলে আমরা প্রিপোজিশন প্লাস নাউন দিয়ে করবো, আর অ্যাডভার্বিয়াল দিয়েও মডিফাই করতে বললে আমরা প্রিপোজিশন প্লাস নাউন দিয়ে মডিফাই করবো। ক্লিয়ার কিনা বলো, ক্লিয়ার কিনা বলো। মনির ভাই জিন্দাবাদ ভাই, পিডিএফ কিভাবে পাবো, শেয়ার করতে হবে, তারপর শেয়ার করতে হবে, পিডিএফ দিয়ে দিব, শেয়ার করতে হবে, পিডিএফ দিয়ে দিব। ওগো নাউন তুমি কেমন, ওগো নাউন তুমি কেমন, হ্যাঁ এই গুড
স্যার বলা Good. হ্যাঁ ভালোই রেসপন্স দিচ্ছে, গুড। নাউন তুমি কেমন? এই তো সুন্দর। এই ওকে, তাহলে আমরা আশা করি ব্যাপারগুলো ক্লিয়ার। আমরা লাস্ট আর একটু কয়েকটা জিনিস আছে সেগুলো একটু দেখি, তারপরে আসো আমাদের অ্যাপজিটিভ। অ্যাপজিটিভ মানে হচ্ছে নাউন সম্পর্কে অতিরিক্ত আমরা একটা তথ্য দিব, ঠিক আছে? আমি বললাম জিয়া স্যার ইজ ওয়ান অফ দ্য বেস্ট ইংলিশ টিচার। এখন জিয়া স্যার সম্পর্কে আমি আরেকটা তথ্য লাগিয়ে দিলাম, জিয়া স্যার কমা দিয়ে মাই ব্রাদার, জিয়া স্যার মাই ব্রাদার ইজ ওয়ান অফ দ্য বেস্ট টিচার। তাহলে এই যে জিয়া স্যারের পরে আমি মাই ব্রাদার শব্দটা লাগাই দিলাম, জিয়া স্যার সম্পর্কে আমি আরেকটা অতিরিক্ত তথ্য দিলাম, সেটাই হচ্ছে অ্যাপজিটিভ। যেমন দেখো রবীন্দ্রনাথ ঠাকুর রোড দ্য গীতাঞ্জলি, বাক্যটা আসলে এতটুকুই ছিল, কিন্তু রবীন্দ্রনাথ সম্পর্কে আমি আরেকটা তথ্য লাগাই দিছি, এ গ্রেট পোয়েট। তাহলে এই এ গ্রেট পোয়েট শব্দটাই হচ্ছে কি এটা সমানই, এটা সমান। এই যে এও কিন্তু সে, যেমন আমি যদি বলি তামিম ইকবাল ইজ এ গ্রেট প্লেয়ার, নর্মাল বাক্য এটা, কিন্তু আমি যদি বলি তামিম ইকবাল ধরো আমার আবার কাজিন, আবার তামিম ইকবাল ধরো আমার ভাই, এখন আমি তোমাকে তামিম ইকবালকে চেনার জন্য আরেকটা এক্সট্রা ইনফরমেশন দিলাম, তামিম ইকবাল কমা দুটি কমার মধ্যে মাই ব্রাদার ইজ এ গ্রেট প্লেয়ার। তাহলে এই যে মাই ব্রাদারটা বললাম সেটাই হচ্ছে কি তোমার অ্যাপজিটিভ। তাহলে আশা করি অ্যাপজিটিভটা বুঝতে পারছো। পরীক্ষার মধ্যে কমন ব্যক্তি যদি চলে আসে, সাকিবুল হাসান নিয়ে আসলে ক্রিকেটার লাগাই দিবা, মেসি চলে আসলে ফুটবলার লাগাই দিবা, আননোন কেউ আসলে মাই কাজিন মাই ব্রাদার এই টাইপসের দিয়ে সেন্টেন্সটা মেক করে ফেলবা, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পারছো। এতটুকু বুঝছো কিনা বলো, অ্যাপজিটিভটা বুঝছো কিনা বলো, অ্যাপজিটিভ ক্লিয়ার কিনা বলো। তাহলে আমি একবার প্রথম থেকে একটু রিভিশন করাই দিব, অ্যাপজিটিভ ক্লিয়ার কিনা বলো। আমি আবার একটু রিভিশন করাই দিচ্ছি। দেখো আমাকে সূত্র ছিল কি ভাইয়া, ডিপি9, সূত্র হচ্ছে ডিপি9, ডিপির ডি দিয়ে ডিটারমিনার। এখন ভাইয়া ডিটারমিনার কারা? ডিটারমিনার হচ্ছে কোপা আমেরিকা কাপ কেজিসে দেখ তারা। এটার মধ্যে আমার লাগবে পজিটিভ আর্টিকেল কোয়ান্টিফায়ার দেখ, অর্থাৎ কার্ডিনাল নাম্বার অর্ডিনাল নাম্বার ঠিক দিবে না, এক কথায় দিবেই না। আর দিলেও কার্ডিনাল নাম্বার মানে 1 2 3, 1 2 3 দিয়ে মডিফাই করবো। অর্ডিনাল নাম্বার বলে ফার্স্ট সেকেন্ড থার্ড এগুলো দিয়ে মডিফাই করবো। পজিটিভ বলে মাই আওয়ার হার্ট দিয়ে মডিফাই করবো। আর্টিকেল বলে এ এন্ড দা দিয়ে মডিফাই করবো। কাপ বললে কোয়ান্টিফায়ার দিয়ে মডিফাই করবো। মেনি ফিউ দেখ বলে ডেমনস্ট্রেট দিয়ে মডিফাই করবো। দিস দ্যাট দিস দোস, যদি এদেরকে নাম মেনশন করে দেয় এদেরকে দিয়ে করবো। যদি ডিটারমিনার বলে তাহলে এদের মধ্যে বুঝে প্রশ্নের মধ্যে তাকে দিয়ে মডিফাই করবো। পি দিয়ে হচ্ছে পার্টিসিপল, পার্টিসিপলের মধ্যে মনে রাখবা প্রেজেন্ট পার্টিসিপল একটা পাস্ট পার্টিসিপল, এই দুইটা দিয়ে করতে হবে। প্রেজেন্ট পার্টিসিপল বললে মডিফাই করবো ভার্বযোগ আইএনজি দিয়ে, পাস্ট পার্টিসিপল বললে মডিফাই করবো বি3 দিয়ে। এরপর আসে ভাইয়া পার্টিসিপল ফ্রেজ, প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ বলে মডিফাই করবো ভার্বযোগ আইএনজি প্লাস অতিরিক্ত শব্দ। পাস্ট পার্টিসিপল দিয়ে মডিফাই করতে বলবো বি3 প্লাস অতিরিক্ত শব্দ। এরপরে প্রিপোজিশনাল ফ্রেজ, তাহলে প্রিপোজিশন দিয়ে শুরু করবো নাউন দিয়ে শেষ করবো, সেটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, সেটাতে আমরা মডিফাই করবো। এরপর নাউন অ্যাডজেক্টিভ বললে আমরা মডিফাই করবো আরো একটা নাউন দিয়ে, নাউন অ্যাডজেক্টিভ বললে মডিফাই হবে নাউন দিয়ে। এরপরে আমাদেরকে যদি বলা হয় অ্যাডজেক্টিভ দিয়ে মডিফাই করতে, আমরা নাউনকে প্রশ্ন করব কেমন, কেমন বা কোন ধরনের। এরপরে অ্যাডভার্ব দিয়ে মডিফাই করলে ভার্বকে প্রশ্ন করব কখন কোথায় কিভাবে কেন, সেই কোয়েশ্চেনের উত্তর আমরা লিখে দিব। এরপরে আমাদেরকে অ্যাডভার্বিয়াল দিয়ে মডিফাই করতে বললো, আমরা করব প্রিপোজিশনাল ফ্রেজ দিয়ে, অর্থাৎ প্রিপোজিশন দিয়ে শুরু নাউন দিয়ে শেষ, তেমন একটা এই ফ্রেজকে দিয়ে আমরা মডিফাই করে ফেলবো। এরপরে আমাদেরকে অ্যাপোজিটিভ দিয়ে মডিফাই করতে বলে ওই নাউন সম্পর্কে একটা অতিরিক্ত তথ্য আমরা দিব। আচ্ছা এখানে দুটি জিনিস আসে নাই, ইন্টেন্সিফায়ার, ভালো কথা, ইন্টেন্সিফায়ার আসলে বলে দিছি না, সো ভেরি শেষ। ইন্টেন্সিফায়ার আসলে যদি ইন্টেন্সিফায়ার শব্দটা দেখো ব্র্যাকেটে, তোমার এত ইন্টেন্সিফায়ার নিয়ে জানার দরকার নাই, সো বা ভেরি দিলে এটা কিন্তু এই মিলে যাবে। ওকে, তাহলে আশা করি ক্লিয়ার কিনা বলো। একজন বলছে প্রিপোজিশনাল ফ্রেজ অ্যাডভার্বিয়াল। শোনো, প্রিপোজিশনাল ফ্রেজ মানে প্রিপোজিশন দিয়ে শুরু নাউন দিয়ে শেষ। তো আমি আবার একটু বলছি, দেখো প্রিপোজিশন দিয়ে শুরু নাউন দিয়ে শেষ, তাকে আমরা বলি প্রিপোজিশনাল ফ্রেজ। আর এই প্রিপোজিশনাল ফ্রেজ বাক্যের মধ্যে হয় কখনো অ্যাডজেক্টিভ হয়, না হয় বাক্যের মধ্যে অ্যাডভার্ব হয়। তাহলে তার তিনটা নাম পাচ্ছি, দেখো তাকে আমরা প্রিপোজিশনাল ফ্রেজও বলতে পারি। সো প্রিপোজিশনাল ফ্রেজ বলে তুমি নাউন দিয়ে শুরু, প্রিপোজিশন দিয়ে শুরু নাউন দিয়ে তাকে মডিফাই করে ফেলবা। আর তাকে অ্যাডভার্ব যেটা কাজ করে ওই অ্যাডভার্বকে আমরা অ্যাকচুয়ালি অ্যাডভার্বিয়াল বলি। যদিও বা অ্যাডভার্বিয়াল নিয়ে আরো অনেক সংজ্ঞা আছে, গ্রামারিয়ানদের অ্যাডভার্ব নিয়ে আরো অনেক সংজ্ঞা আছে, যেগুলো তোমাদেরকে ইনশাআল্লাহ ফার্স্ট ইয়ারে থাকতে আমি সেকেন্ড ইয়ারে থাকতে তোমাদেরকে বলছিলাম। আপাতত তোমরা এটা মনে রাখো, প্রিপোজিশনাল ফ্রেজ দিয়ে মডিফাই করতে বলে প্রিপোজিশন দিয়ে শুরু করবা নাউন দিয়ে শেষ, এটা দিয়ে মডিফাই করবা। অ্যাডভার্বিয়াল বললেও তুমি প্রিপোজিশন দিয়ে শুরু নাউন দিয়ে শেষ, এটা দিয়ে মডিফাই করবা, এতটুকু। আর প্রিপোজিশনাল ফ্রেজ বললে বা অ্যাডভার্বিয়াল বললে ওই ভার্বটাকে তুমি কখন কোথায় কিভাবে কেন প্রশ্ন করবা, ওইটা দিয়ে প্রিপোজিশন দিয়ে কোনো একটা প্রিপোজিশন শুরু নাউন দিয়ে শেষ দিয়ে ওরকম করে একটা বাক্য তুমি বানিয়ে। আমাকে নাকি বেশি সুন্দর লাগছে। কি সুন্দর লাগতেছে স্যার? তো স্যার সুন্দর না, স্যার আমাদের কি সুন্দর না? থ্যাংক ইউ। না স্যারের সামনে তো আমি ডার্ক। থ্যাংক ইউ। বাচ্চারা এখন পড়ালেখা না করে কি কমেন্ট করেছে এরা। ওকে স্যার, তাহলে স্যার আমরা তাহলে মোটামুটি ওদেরকে জিনিসটা স্যার বুঝিয়ে দিয়েছি কি কি দিয়ে মডিফাই করতে হবে, অপশন দেখা দিয়েছি, আমি করাই দিই সুন্দর করে। এখন স্যার তাহলে আপনি একটু করেন, আমিও থাকি সাথে, আমরা স্যার বোর্ড কোশ্চেন একটু দেখাই দেন স্যার বাচ্চাগুলোকে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ।
স্যার আমার সাথে থাকবেন, এটার পরটা আপনি করিয়েন, এটা আমি করে দিচ্ছি। আপনি করে দেন, সমস্যা নেই। আচ্ছা, তাইলে এখন আমরা রুলস তো অনেক শিখলাম, ইনশাল্লাহ স্যার অনেক সুন্দরভাবে তোমাদেরকে রুলস গুলো বুঝিয়ে দিয়েছে। মেইন ফ্যাক্টটা হচ্ছে পরীক্ষায় রুলস এর পাশাপাশি আমাদেরকে প্র্যাকটিস করাটা খুব দরকার। আমরা খুব আস্তে আস্তে বুঝাবো, এই ধরনের একটা কোয়েশ্চেন আসবে আমাদের, আমরা এটা কিভাবে খুব সহজে মানে রুল গুলাকে যতটুকু মানে শিখে আমরা কিভাবে আয়ত্ত করবো, যেমন এটা তো স্যার অলরেডি বলে দিছে, এরকম একটা প্রশ্ন আসবে। এখন যারা একদম মডিফায়ার এমই যারা বুঝো না, এতক্ষণ স্যার বলার পরেও যাদের কাছে ক্লিয়ার হয়নি বিষয়টা, প্র্যাকটিস করার সময় জাস্ট এরকম মনে রাখবে, এইখানে এই যে তুমি বলতেছে প্রি মডিফাই দ্য নাউন, নাউনের পাশে নাউনটা থাকবে। তোমাকে যারা এমন প্রশ্ন যে স্যার ইএনসি দিয়ে এনসি থাকলেও আমি নাউন চিনি না, কিংবা কোনো কিছুর নাম বললেও নাউন চিনি না, বা কোনো কিছু যা চোখে দেখি তা দেখেও নাউন চিনি না, তাদের জন্য সহজ বিষয় হচ্ছে নাউনের পাশে নাউনটা লেখা থাকবে। এর মানে তুমি কিন্তু নাউনটা চিনছো, নাউনকে জিজ্ঞেস করবা নাউন তুমি কেমন, এটার অ্যান্সার তুমি দিছো অলরেডি, হার্মফুল, হ্যাঁ এটা দিয়ে দিছো। আচ্ছা, এরপরটা যাচ্ছে, এটা আমি আর কথা বলবো না, ইট ইজ ড্যাশ আছে, কেমন? তাহলে ইন্টেন্সিফায়ার বলা, তুমি যদি ব্র্যাকেটের ভিতরে ইন্টেন্সিফায়ার শব্দটা দেখো, সো বা ভেরি আপাতত দিয়ে দিবা, নতুন করে ইন্টেন্সিফায়ারকে এক্সপেরিমেন্ট করার মতো টাইম আমাদের নাই, সো বা এই ভেরি দিয়ে দিব, মিলে যাবে। ইট ইজ ভেরি ডেঞ্জারাস ফর হিউম্যান হেলথ, মানে ভেরি ডেঞ্জারাস বা সো ডেঞ্জারাস। এখন এটা প্র্যাকটিক্যালি দেখছো তুমি, হ্যাঁ এইভাবে প্রশ্ন আসবে, রাইট? তাহলে দেখো ফর হেলথ। আচ্ছা, তারপর দেখো যদি ডেমনস্ট্রেটিভ শব্দটা দেখো, স্যার তোমাদেরকে বলেছে দিস ইজ দ্যাট দোজ, বাট এটা জানার পরে ইউ উইল বি কনফিউজড যে আসলে আমি কোনটা লিখবো। স্যার তো চারটা বলেছে, দিস দ্যাট দিস দোজ, হ্যাঁ। এখন সিঙ্গুলার কোনটা হবে, দিস এবং দ্যাট, আর প্লুরাল হবে দিস এবং দিস এন্ড দোজ, দিস এবং দোজ। তাহলে এখানে আমরা দেখবো, এরপরে আমি বারবার বলেছি নাউনের পাশে নাউনটা থাকবে, এই নাউনটাকে দেখবা এটা সিঙ্গুলার না প্লুরাল। আমরা তো জানি নাউনের পরে এস বাই এস যুক্ত বা এস থাকলে প্লুরাল কিভাবে হয় এটা তো আমরা জানি। তাইলে এখন এরপরও তুমি কনফিউজ থাকলে, তুমি যদি মনে রাখতে না পারো, এই ডিটারমিনার এই যে ডেমনস্ট্রেটিভ যখন দেখবা, তুমি সোজা বাংলায় জিজ্ঞেস করবা মানে কোন সাবস্টেন্সটি, কোনটি, হুইচ দিয়ে প্রশ্ন করবা, কোনটি, এইটি, এটি মানে কি, দিস, এটি মানে কি দিস, এইভাবে দিবা, মানে কোনটি, কোনটির প্রশ্ন অটোমেটিকলি পাবা। যদি প্লুরাল হয় তাহলে কোনগুলো, প্লুরাল হলে কোনগুলো, আর যদি সিঙ্গুলার হয় তাহলে কোনটি। এরপরে চলে যাচ্ছি আমরা, সাবস্টেন্স ইজ ফাউন্ড ইন দা ওয়াটার অফ দ্য টেবল। দেয়ার আর বলা হচ্ছে কোয়ান্টিফায়ার। এখন কোয়ান্টিফায়ার বলার সাথে সাথে হিউজ কোয়ান্টিফায়ারের কথা তোমার কিন্তু মাথায় আসবে, সংজ্ঞা আসবে, বাট তুমি এত কিছু আপাতত বোর্ডের জন্য রাখবা না, তুমি মনে রাখবা 5টা কোয়ান্টিফায়ার। আমি এক্সপেরিমেন্ট করে দেখেছি আমাদের প্রায় 90% বোর্ড কোয়েশ্চেন এই 5টা কোয়ান্টিফায়ার দিয়ে কিন্তু মিলে যায়। এনি মেনি সাম অল নো, আপাতত পরীক্ষার জন্য এনি মেনি সাম অল নো। আবার বলো সবাই আমার সাথে ইয়ে করো, এনি মেনি সাম অল নো, যে কোন একটা দিলে এখানে কিন্তু মিলে যাবে। তুমি দেখবা এই যে এখন পড়বা দেয়ার আর, আর মানে আর, এটা সিঙ্গুলার তো নাই, এটা তো প্লুরাল হবে, হ্যাঁ। তাইলে এখানে বলা হচ্ছে কি নাউন, নাউন কোনটা, ওই ভিলেজ, নাউনের পাশে নাউন সবসময় থাকবে। তাইলে এখন বলবো অনেক গ্রাম, আমাদের দেশে অনেক গ্রাম আছে, তাহলে অনেক ইংরেজি কি, খুব সহজে বের করে ফেলবা, মেনি ভিলেজেস, মেনি ভিলেজেস। এখন যখন বলা হবে তোমাকে যে কি, যে পসেসিভ, তুমি পসেসিভ চিনো না, ধরো এখানে নাউনের পাশে নাউন থাকবে, তো দেশটা কাদের, যখন তুমি কার বা কাদের দিয়ে, আব্দুল কাদের না আবার, কার বা কাদের দিয়ে প্রশ্ন করবা, অটোমেটিকলি কিন্তু যে পসেসিভটা চলে আসবে, দেশটা কার বা কাদের। তাইলে কি আসবে, মাই ইউর আওয়ার হিস হার দেয়ার, মাই ইউর আওয়ার হিস হার দেয়ার। তাহলে দেশ কাদের, আমাদের দেশ, তাহলে কি লিখবো আমরা, আওয়ার কান্ট্রি, খুব ইজিলি লিখে ফেলতে পারবা। তারপরে দেখো মোস্ট অফ আওয়ার, ইউজ এ নাউন অ্যাডজেক্টিভ। দেখো তোমার মাথায় সবসময় অ্যাডজেক্টিভটা এখানে ঘুরবে। এই নাউন আর নাউন অ্যাডজেক্টিভের মধ্যে পার্থক্য কি, যেটা অরিজিনাল অ্যাডজেক্টিভ সেটা সো বা ভেরি দিয়ে বললে প্রায় অ্যাডজেক্টিভটা শুনতে কিন্তু ভালো শোনায়, গুড অ্যাডজেক্টিভ, ভেরি গুড। যদি বলি ইন্টেলেকচুয়াল অ্যাডজেক্টিভ, ভেরি ইন্টেলেকচুয়াল, ইন্টেলিজেন্ট। কিন্তু নাউন অ্যাডজেক্টিভটাকে সো বা ভেরি দিয়ে কিন্তু ভালো শোনাবে না। আমি যখন এখানে বলছি যে কোথায় জানি, এই যে পিপল, তুমি লিখতে পারতা ব্যাড পিপল, গুড পিপল, টল পিপল, যে কোনো একটা কিছু লিখতে পারতা, কিন্তু তুমি এটা লিখতে পারবা না। তুমি আগে এখানে একটা অ্যাডজেক্টিভ, একটা শব্দ দিয়ে দেখবা এটাকে সো বা ভেরি দিয়ে ভালো শোনাচ্ছে কিনা, শোনালে এটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে, আর অ্যাডজেক্টিভ হলে এটা কিন্তু নাউন অ্যাডজেক্টিভ হবে না। নাউনের পূর্বে নাউন বসলে সে নাউনটা নাউন অ্যাডজেক্টিভ হয়ে যায়। এখন তুমি দেখো এখানে কোন ধরনের
কোন ধরনের মানুষ টিউবওয়েলের পানি ইউজ করে? শহরের তো মানুষগুলো না, তাহলে গ্রামের মানুষ, তাহলে আমরা কি লিখবো? ভিলেজ পিপল। সো ভিলেজ নিজেও নাউন, হ্যাঁ, আবার সে হ্যাঁ, বসছে noun, পিপলের পাশে, হ্যাঁ। এই পিপল একটা নাউন, ভিলেজ একটা এই নাউন। একটা noun, দুই তাহলে noun। নাউনের আগে যখন নাউন বসে গেল, এই নাউনটা অ্যাকচুয়ালি অ্যাডজেক্টিভের মতো কাজ Adjective করছে, এর মতো কাজ ওই করে। নাউনটাকে আমরা বলবো নাউন নাউন অ্যাডজেক্টিভ হিসেবে এখানে কান্ট্রি পিপল, ভিলেজ পিপল যে কোনো একটা লিখতে পারবা। তারপর দেখো ড্রিঙ্ক টিউবওয়েল ওয়াটার, অ্যাজ এ রেজাল্ট মেনি অফ দেম আর সাফারিং ফ্রম আর্সেনিক প্রবলেম। দিস প্রবলেম এখানে বলা হচ্ছে প্রি মডিফাই দ্য ভার্ব, মনে রাখবা ভার্বকে প্রি বা পোস্ট মডিফাই করবে অ্যাডভার্ব। এখন আমরা অ্যাডভার্বটা চিনি না, ধরো তুমি অ্যাডভার্বটা চিনোই না, এতক্ষণ স্যার বলার পরেও তোমার কাছে কেন যদি মানে মনে হয় যে না আমি এখনো ক্লিয়ার করতে পারিনি, আরো সহজ করছি। দেখো ভার্ব তো চিনো, এখন দেখো তুমি বলো স্যার আমি যদি ভার্বই চিনি না, ভার্বটা পাশে দেওয়া থাকবে, ভার্বের পাশে ভার্ব থাকবে। এখন তুমি বলবা দিস প্রবলেম, এইরকম একটা জিনিস আসলো। এখন তুমি ভার্বকে কোথায়, কেমন, কিভাবে, কখন, আমার সাথে বলো কোথায়, কেমন, কিভাবে, কখন, এই চারটা প্রশ্ন জিজ্ঞেস করার সাথে সাথে আগে শূন্যস্থান থাকলে আগে, পরে থাকলে পরে একটা অ্যাডভার্ব তুমি পেয়ে যাবে। এবার আসো আমরা করি। দিস প্রবলেম ইজ ফাউন্ড, এই প্রবলেমটি পাওয়া যায় ইন নর্থ বেঙ্গল, নর্থ বেঙ্গলে পাওয়া যায়। কখন পাওয়া যায়? সব সময় পাওয়া যায়, ইউজুয়ালি, জেনারেলি, নরমালি, যে কোন একটা লি যুক্ত অ্যাডভার্ব, অ্যাজেটিভ প্লাস এলওয়াই হতে হবে, কিন্তু লি যুক্ত একটা অ্যাডভার্ব তুমি এখানে দিয়ে দিতে পারবা। তাহলে তুমি লিখতে পারবা ইউজুয়ালি, নরমালি, ন্যাচারালি, যে কোনো একটা দিয়ে দিতে পারবা খুব ইজিলি। ঠিক আছে, তারপর দেখো উই শুড টেক প্রপার মেজার্স, পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ। টু প্লাস ভার্বকে বলা হচ্ছে ইনফিনিটিভ। তো কিভাবে বের করবা? আমরা যদিও জানি কি তে দিয়ে প্রশ্ন করবা। ধরো আমি যদি বলি ইউ আর ওয়াচিং মাই ভিডিও, তুমি আমার ভিডিও দেখছো, কি করতে? কিছু ইংরেজি শিখতে নিশ্চয়ই, কি তে দিয়ে প্রশ্ন করবা। কেন তুমি এখানে আসছো, কেন, কি করতে? এই যে ভিডিওটা দেখছো কি করতে? ইংরেজি শিখতে, সাজেশন নিতে, কিছু শিখতে, রাইট কিনা? তাহলে টু লার্ন ইংলিশ, টু লার্ন সামথিং। ওকে, তাহলে এই যে এখানে এটাকে বাংলা করবা, আগে যতটুকু পারো বাংলা করা যায়। শুড টেক প্রপার মেজার্স কেন নিচ্ছে, এই পদক্ষেপগুলো কেন নিচ্ছে? তাইলে কি করতে? এই এই যে আমাদের আর্সেনিক প্রবলেম গুলাকে দূর করতে, স্টপ করতে, টু স্টপ আর্সেনিক, সলভ করতে, টু সলভ এই প্রবলেমটা সলভ করতে, টু সলভ দ্য প্রবলেম, আমাদের পানিকে সেভ করতে, টু সেভ আওয়ার ওয়াটার। এটা এটা হচ্ছে উইদাউট ক্লুজের মতো, অ্যান্সারে যেটা থাকবে ঠিক অ্যাকুরেটলি এটাই দিতে হবে এমনটা না, কিন্তু কিতে দিয়ে প্রশ্ন করবা। যেমন আমি যদি বলি আই ওয়ান্ট, আমি চাই, আমি কি চাই, কি করতে চাই? টু গো, যেতে চাই, টু লার্ন, শিখতে চাই, টু প্লে, টু সিং, টু তে, কিতে দিয়ে প্রশ্ন করলে খুব যাই ইজি হয় সবগুলো উত্তর হবে, অর্থাৎ এগুলো হ্যাঁ, উত্তর ফিক্স না। fixed না। একটা জিনিস ইনফিনিটিভ বলে 2 + b1, 2 কিন্তু plus ইনফিনিটিভ ফ্রেজ বলেছে এখানে, তাহলে তাহলে 2 + b1 এর সাথে শব্দ যুক্ত করতে এক্সট্রা হবে, এক ব্যাগ একবার শব্দ শব্দ যুক্ত যুক্ত করতে হবে। তাহলে তো স্যার বললো কি যে উই শুড টেক প্রপার মেজার্স, লাইনটা কোথায়? উই শুড টেক প্রপার মেজার্স ড্যাশ, তাহলে আমরা তো উই শুড টেক প্রপার মেজার্স টু সলভ, তাহলে টু সলভ পর্যন্ত আসলে ইনফিনিটিভ, কিন্তু ইনফিনিটিভ ফ্রেজ বানাতে হবে, তাহলে এক্সট্রা ওয়ার্ড যুক্ত করতে হবে, টু সলভ দিস প্রবলেম হয়ে গেল। ওকে, এরপর দেখো যে কি মানে গভর্নমেন্ট ইজ ট্রাইং টু মার্ক দ্য টিউবওয়েল হ্যাভিং আর্সেনিক। আচ্ছা, তাহলে দেখো ইউজ কি পার্টিসিপল ফ্রেজ টু প্লে। আচ্ছা, ভার্ব কে পোস্ট মডিফাই করতে বলছে, এবার কিন্তু পোস্ট মডিফাই দেখো রেড কালার। তাহলে একটু দেখো এই যে গভর্নমেন্ট ইজ ট্রাইং, সরকার চেষ্টা করছে, টু মার্ক চিহ্নিত করতে, এটাও কিন্তু একটা ইনফিনিটিভ, রাইট? এটা একটা ইনফিনিটিভ, এখান থেকে ধরলে ইনফিনিটিভ ফ্রেজ হয়ে যাবে। দ্য টিউবওয়েল হ্যাভিং আর্সেনিক, কি দিয়ে? যেটাতে আর্সেনিক আছে সেটাকে রেড কালার দিয়ে কি করবে? মার্ক তো আছে, পেইন্ট করবে। তাহলে পেইন্ট কি লিখতে পারবো না। স্যার আগেই বলেছে তোমাদেরকে পার্টিসিপল মানে প্রেজেন্ট পার্টিসিপল মানে প্রেজেন্ট পার্টিসিপল শুরুতে আসবে। তাহলে রেড কালার দিয়ে কি আমরা করব? পেইন্ট করব। পেইন্ট কি হবে? যেহেতু বলা হচ্ছে এই যে পার্টিসিপল লিখতে হবে পেইন্টিং, লিখবো কি? পেইন্টিং। তো পেইন্টিং লিখলে তো হবে না, পেইন্টিং এর এই রেড কালার দিয়ে পেইন্ট করতে হবে, দিয়ে ইংরেজি কি হয়ে যাবে? উইথ, পেইন্টিং উইথ রেড কালার। যদি তুমি পেইন্টিং দাও, খেয়াল করো, তাহলে তুমি রেড কালারকে পেইন্ট কিন্তু করে ফেলবা। যদি পেইন্টিং উইথ রেড কালার দাও, তাহলে রেড কালার দিয়ে তুমি পেইন্ট করবা, এই হচ্ছে কথা। লাস্ট ওয়ান দেখো, পিপল শুড বি রিফ্রেইন ফ্রম ড্রিঙ্কিং ওয়াটার অফ, আবারও আসছে কিন্তু ডেমনস্ট্রেটিভ। এবার খেয়াল করো, এখানে কিন্তু টিউবওয়েল নাই, এখানে কিন্তু টিউবওয়েলস আছে। এবার প্লুরাল, দিস হবে না, দিস লিখতে হবে, অথবা দ্যাট হবে না, দোজ লিখতে হবে, তার মানে প্লুরাল লিখতে হবে। তাহলে তুমি এখানে কি লিখবা? এখানে লিখবা THESE দিস, অথবা THOSE দোজ। আচ্ছা, এই হচ্ছে কথা। তো
তো আশা করি তোমরা এটা বুঝছো কিনা বলো, এইটা তোমাদের কাছে ক্লিয়ার কিনা বলো। এই যে আমরা বোর্ড কোশ্চেন যেটা আমরা সলভ করলাম, আশা করি তোমাদের সবার কাছে ক্লিয়ার। এবং কোশ্চেন গুলো এরকমই হবে, বেশি কঠিন কোশ্চেন এখন লাস্ট দিনে অত কিছু সলভ করার দরকার নাই। তোমরা বেছে বেছে লাস্ট 23 সালের কোশ্চেন, 19 সালের কোশ্চেন, তারপরে যেগুলো আসে সহজ সহজ গুলো কোশ্চেন সলভ করলে দেখবে ইনশাআল্লাহ কমন পড়ে যাবে, অত বেশি কিন্তু কঠিন হবে না। এইগুলোর মধ্যে ঘুরে ফিরে চলে যায়। এটা বুঝছো কিনা বলো। এটা সো বিউটিফুল, সো এলিগেন্ট, জাস্ট লুকিং লাইক আ ওয়াও, রেড কালার। আর ও ও বুঝছি স্যার, ক্লিয়ার স্যার। স্যার শুরু থেকে আরেকবার এই ভিডিওটা এনে আবার দেখবি, শুরু থেকে কি আরেকবার এটা আমাদের মাঝে উপর দিয়ে গেছে, সমস্যা নেই, আবার দেখে নাও, দেখলে পারবা। ক্লিয়ার সবার ক্লিয়ার হচ্ছে মাশাআল্লাহ। স্যার আমরা আরেকটা কোশ্চেন না করি, আর আশা করি পারবে, কারণ টাইম যেহেতু খুব শর্ট আমাদের, উই হ্যাড বেটার, আমাদের আরো অনেকগুলো কিন্তু টপিক আছে, টপিকগুলো কিন্তু তোমাদেরকেই করতে হবে। এরপরে এটা আপাতত দা এন্ড, পরের টপিকে চলে আসি আমরা, স্পেশাল ইউজ অফ সাম ওয়ার্ডস এন্ড ফ্রেজ। আমাদের কোশ্চেন কিন্তু ওকে স্যার, এবার সবাইকে প্রশ্নের উত্তর দিতে হবে, ঠিক আছে? আমি জাস্ট শর্টে রুলগুলো কি পড়াবো, রুলের সাথে সাথে তোমাদেরকে অ্যানসার দিতে হবে, কারণ আমি জানি এটা সবচেয়ে সহজ একটা প্রশ্ন, তোমরা কিন্তু পারো। এটা এক্সারসাইজটা হয়ে যাক, স্যার ওরা ট্যালেন্ট পারবে স্যার, আমি বিশ্বাস করব। চ্যালেঞ্জ দেন স্যার, ওটা পারবে ইনশাআল্লাহ। এই তার সাথে চ্যালেঞ্জ নিয়ে ফেলছি, আমরা একটু ইউ শুড কমেন্ট, ইউ মাস্ট কমেন্ট, তোমাকে কমেন্ট করতে হবে, ইউ মাস্ট ডু ইট, এন্ড ইনশাআল্লাহ তোমরা এটা পারবা। দেখো আমি একবার শুধু রুলটা বলে দিই, এই গ্যাপগুলো তোমরাই করবা। দেখো আমি বলি, এই ধরনের মাঝখানে শব্দযুক্ত দুই পাশে দুইটা গ্যাপ থাকলে আমাদের বক্সে কি লিখতে হয়? হোয়াট ডাজ লুক লাইক অথবা হোয়াট ইজ ডট ডট লাইক, এই দুইটা লিখতে হয়। তবে আমি তোমাকে একটা হিন্টস দিচ্ছি, দেখো আমি এখানে লিখেছি, একটু খেয়াল করো। এই যে আমরা হোয়াট, কোথায় গেল, হোয়াট ইজ লাইক লিখবো আমরা মানে কখন, যখন আমরা দেখব যে এই একটা ব্যক্তি বা বস্তুর চারিত্রিক বৈশিষ্ট্য বা গুণগত মান কেমন, যা আমরা দেখেছি এবং দেখার পরে, যেমন আমি তো বলতে পারবো না যে কি মনির ভাই দেখতে কেমন, দেখতেছি তো অলরেডি না, তো যেটা দেখেছি সেটা কেমন, কোয়ালিটি কেমন, সেটা জানতে আমরা হোয়াট ইজ ডট ডট লাইক ইউজ করবো। যা দেখিনি বা দেখলো, যা দেখিনি, যা দেখার যে কিউরিসিটি থাকলে, এটা দেখতে কেমন, এটা দেখতে কেমন হয়, সেটা বোঝাতে আমরা হোয়াট ডাজ লুক লাইক ইউজ করবো। কেমন হবে বা কেমন হয় বোঝাতে আমরা হোয়াট ইফ অথবা হোয়াট ইজ লাইক ইউজ করবো। দেখো এখানে কিন্তু মাঝখানে ডট নাই কিন্তু, হ্যাঁ, তুমি যদি শূন্যস্থানের পরে ভার্বের শেষে আইএনজি দেখো, তখন তুমি কেমন হয় বা কেমন হবে বোঝাতে হোয়াট ইজ লাইক ইউজ করবা। আর যদি সাবজেক্ট ভার্ব দিয়ে একটা সেন্টেন্স থাকে, একটা বাক্য কেমন হবে বোঝাতে হোয়াট ইফ ইউজ করবা। দেখো এগুলো কিন্তু গুলিয়ে ফেললে চলবে না, এই চারটা মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো 100% আসবে, কোনো ভুল নাই। শুধু প্রশ্নে গিয়ে বক্সের মধ্যে দেখে এবিসিডি যেখানে থাকুক লিখে ফেলবা, এমন না যে আসতে পারে না, আসবেই, এটা তো 100% আসবে। দেখো তাহলে আমরা একটু কনফিউজড হয়ে যাব যদি আমরা ভার্বের শেষে আইএনজি দেখি এবং সামনে একটা গ্যাপ দেখি, এটা দেখতে কেমন, এমনটা যদি বুঝাই আমরা হোয়াট ইজ লাইক ইউজ করব। আর সাবজেক্ট ভার্ব দিয়ে যদি সেন্টেন্স হয় তখন আমরা হোয়াট ইফ ইউজ করব, অর্থ বোঝাবে কেমন হয় বা কেমন হবে। আর ওই গ্যাপের বিষয়টা তো আমি এখানে বলেছি। আর যদি কিছু মনে না করেন বা কিছু মনে না করলে, এমনটা বুঝাতে, যদি কারো এটা আমার জন্য করবেন কি, এমনটা বুঝাতে আমরা উড ইউ মাইন্ড ইউজ করবো। উড ইউ মাইন্ড আস্কিং এ কোয়েশ্চেন, কিছু মানানোর কালে একটা প্রশ্ন করতে পারি, একটা প্রশ্ন করবেন, এমনটা বুঝাতে আমরা উড ইউ মাইন্ড ইউজ করবো। দেখি এবার এ নাম্বারটা কারা পারে। স্যার ওরা সবাই ট্যালেন্ট স্যার, আমি বিশ্বাস করি সবাই পারবে স্যার। এর आंसर চাচ্ছি, দেখি কি হবে দিস কোশ্চেন ইজিলি ইনশাআল্লাহ। দেখি কারা আগে পারে, দেখি খুব দ্রুত চাচ্ছি। উড ইউ মাইন্ড, কে আগে आंसर দেয় দেখি, আমরা দেখব। প্রথমে বলেছে উম্মে হানি, উড ইউ মাইন্ড বলেছে, উড ইউ মাইন্ড। এক নাম্বারটা কে, হোয়াট ইজ ইট লাইক, হোয়াট ইজ ইট লাইক, হোয়াট ইজ ইট লাইকও হতে পারে, উড ইউ মাইন্ডও হতে পারে। হোয়াট ইজ ইট লাইক, উড ইউ মাইন্ড। স্যার কিন্তু দুইটার মধ্যে কিন্তু কনফিউশন আছে। দেখেন তোমরা একটা জিনিস করবা, যেটা একদম সহজভাবে বলে দিই, আমরা যখন বক্স দেখবো, বক্সের মধ্যে হয় উড ইউ মাইন্ড দিবে, নয়তো হোয়াট ইজ লাইক দিবে। সহজ কথা, বক্সের মধ্যে হয় তোমার উড ইউ মাইন্ড থাকবে, নয়তো হোয়াট ইজ লাইক দুইটা একসাথে দিবে না। উড ইউ মাইন্ড দিলে হোয়াট ইজ লাইক দিবে না, হোয়াট ইজ লাইক দিলে উড ইউ মাইন্ড দিবে না। তখন তোমরা কি করবা, খালি করে পরে ভার্বযোগ আইএনজি দেখছো মানে উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড, অথবা খালি করে পরে ভার্বযোগ আইএনজি দেখছো মানে এবং শেষে কোয়েশ্চেন হোয়াট ইজ লাইক। এখন কোনটা বসাবা? বললাম তো দুইটার মধ্যে উড ইউ মাইন্ড দিলে হোয়াট ইজ লাইক দিবে না, হোয়াট ইজ লাইক দিলে উড ইউ মাইন্ড দিবে না। সহজ কথা। তাহলে আমরা যখন বক্স দেখবো, হয় উড ইউ মাইন্ড দিবে, নয় হোয়াট ইজ লাইক দিবে। আর খালি করে পরে ভার্বযোগ আইএনজি থাকলে, খালি করে পরে আবার বলছি, খালি করে পরে ভার্বযোগ আইএনজি থাকলে হয় উড ইউ মাইন্ড হবে, নয় হোয়াট ইজ লাইক হবে। ডট ডট ওয়ালাটা না, ডট ডট ছাড়াটা, এই যে স্যার যেটা দিচ্ছে, হ্যাঁ
তাহলে খালি ঘরের পরে ভার্বযোগ আইএনজি মানে হয় উড ইউ মাইন্ড দিবে বক্সের মধ্যে, আর খালি ঘরের পরে ভার্বযোগ আইএনজি হবে, আরেকটা না হয় হোয়াট ইজ লাইক এর জন্য। সো উড ইউ মাইন্ড দিলে হোয়াট ইজ লাইক দিবে না, হোয়াট ইজ লাইক দিলে উড ইউ মাইন্ড দিবে না। ক্লিয়ার? তাহলে যেমন স্যার এবার শেষ করেন। এরপরে দেখি এই দুইটার মধ্যে আমাদের প্রায় কনফিউশন থাকে, দুইটার মাঝখানে ওয়ার্ড থাকে, দুইদিকে দুইটা গ্যাপ থাকে। দেখি বি এবং সি কারা সঠিক উত্তর দিতে পারে। হোয়াট ডাজ লুক লাইক হবে নাকি হোয়াটস লাইক হবে? লাইক হোয়াট ইজ ডট লাইক হবে, হোয়াট ডাজ ডট লাইক হবে নাকি হোয়াট ইজ লাইক হবে, কোনটাতে হবে দেখি বলতে পারবে। বি সি নাম্বারিং করে বলবা, বি সি নাম্বারিং করে বলবা। দেখি সবার একটু মানে কমেন্টটা চাচ্ছি। দেখি কে আগে পারে। হোয়াট ডাজ লুক লাইক এভাবে বললে বুঝবো না তো। বি দিছে স্যার, বি দিছে। আচ্ছা বি হোয়াট ডাজ লুক লাইক, বি হোয়াট ডাজ লুক লাইক, বি হোয়াট দুই। আচ্ছা 2 3 যাই দাও। আচ্ছা 2 3ও দিয়ে দিই, ধরো এটা 2 এটা হচ্ছে 3, ঠিক আছে? এরকম করে দিলেও চলবে, আমরা বুঝবো। হ্যাঁ ওকে। হোয়াট ডাজ লুক লাইক কোনটা শায়ান? আচ্ছা হ্যাঁ বি সি দিয়ে দিলে বুঝবো। হ্যাঁ ঠিক আছে ওকে। সবাই সঠিক উত্তর দিচ্ছে, আমরা অ্যান্সার গুলো দেখছি। মাশাআল্লাহ প্রায় সঠিক উত্তর আসছে, প্রায় সঠিক উত্তর। তার মানে এখানে তোমাদের 5 নাম্বার নিশ্চিত নাকি? এখানে তোমরা এটা স্যার সবাই 5 নাম্বার নিশ্চিত করতে পারে। আমাদের স্যার স্টুডেন্ট ট্যালেন্টেড তো স্যার। হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাইলে দেখো আমরা কিন্তু স্যাটেলাইট সবাই अवेलेबल দেখিনি। এটা আসছে কোথায়? যে ঢাকা বোর্ড ইয়াতে 19-এ আমরা স্যাটেলাইট সবসময় কি দেখি अवेलेबल কিছু দেখিনি। এটা সবারই একটা কিউরিওসিটি থাকতে পারে স্যাটেলাইটটা দেখতে কেমন। তাহলে দেখতে কেমন যখন বুঝাবে তখন আমরা কি লিখবো? হোয়াট ডাজ লুক লাইক, হোয়াট ডাজ লুক লাইক লিখবো। কেমন? আচ্ছা এখন দেখো বাবাকে দেখিনি এমনটা তো হতে পারে না, বাবা দেখতে কেমন বা এরকম কিছু না, মানে বাবা কেমন, তোমার বাবা কেমন, তোমার বাবা কেমন, এটা বুঝাতে তখন আমরা কি লিখবো? এটা হচ্ছে স্যাটেলাইট দেখতে কেমন, এটা তোমার বাবা কেমন। এটা কিন্তু খুব সূক্ষ্ম পার্থক্য, দুইটার জন্যই দুইটা গ্যাপ থাকবে, দুইটার মধ্যে ডট ডট থাকবে, ঠিক আছে? এবং দুইটার পরেই কোশ্চেন থাকবে সেম, কিন্তু ঘোলায় ফেলে। তো স্যার কিন্তু খুব সুন্দরভাবে তোমাদেরকে সহজ করে দিছে, যেটা দেখতে কেমন আর এটা কেমন, এটা কেমন ব্যক্তি হিসেবে কেমন বা বস্তুর যে গুণগত মান কেমন, এমনটা বুঝাতে ইউজ করবো। দেখি এরপরে আমরা একটু সময় কম নিব। হ্যাঁ মানে কেমন হবে বুঝাতে এই দুইটা হবে, বাট কোনটাতে কোনটা হবে? কোনটাতে হবে হোয়াট ইফ আর কোনটাতে হবে হোয়াট ইজ ইট লাইক, মাঝখানে কোনো ডট ডট থাকবে না। দেখি বলো তো কোনটাতে, এই দুইটার মধ্যে কোনটাতে হোয়াট ইফ হবে বলবে আর কোনটাতে হোয়াট ইজ ইট লাইক, হোয়াট ইজ লাইক বলবে। একটা আমরা দিলাম সি, সরি না, একটা হচ্ছে ডি আর একটা হচ্ছে ই, ডি এবং ই, ডি এবং ই অর্থাৎ 4 এবং 5। একটা বলছে স্যার ওরা হোয়াট ইজ লাইক 3 হোয়াট ইজ লাইক। আচ্ছা তোমরা আবার হোয়াট ইজ লাইক এর মধ্যে এখানে ডট ডট দিও না, তোমরা ওইটাতে বলাই ফেলো। ওইটাতে হ্যাঁ 4 হোয়াট ইজ কনফিউশন থাকে। 4 হোয়াট ইফ হোয়াট ইজ ইট লাইক করলে প্রশ্ন সহজেই, কিন্তু যদি জটিল করতে চাই এখানে কিন্তু অনেকটা কিন্তু জটিলতা আছে। হোয়াট ইফ মনে করবা খালি ঘরের পরে সাবজেক্ট থাকবে এবং শেষে গিয়ে কোশ্চেন পাবে। তুমি যদি কোনো খালি ঘরের পরে, আমি আরেকটা তোমাকে আরেকটু সহজ করে দিই, কোনো খালি ঘরের পরে ভার্বযোগ আইএনজি যদি দেখো, আমি আবার বলছি সুন্দর করে শোনো, কোনো খালি ঘরের পর ভার্বযোগ আইএনজি শেষে কোশ্চেন, মনে রাখবা হয় উডিও মাইন হবে নয়তো হোয়াট ইজ লাইক হবে, এই দুইটার মধ্যে যে কোনো একটা দিবে যেটাতে ডট ডট নাই। তারপরে খালি ঘরের পরে যদি সাবজেক্ট হয় এবং শেষে গিয়ে কোশ্চেন পাও তাহলে সেটা হোয়াট ইফ। সহজ ভাষায় খালি ঘরের পরে সাবজেক্ট শেষে গিয়ে কোশ্চেন মার্ক যদি থাকে সেটা হচ্ছে হোয়াট ইফ। দেখো খালি ঘরের পরে সাবজেক্ট আছে হোয়াট ইফ উই সুইমিং ইন দ্য রিভার, ঠিক আছে? তাহলে খালি ঘরের পরে সাবজেক্ট এবং শেষে কোশ্চেন, তাহলে সেটা কি হবে? হোয়াট ইফ। আর খালি ঘরের পরে ভার্বযোগ আইএনজি শেষে গিয়ে কোশ্চেন, তাহলে সেটা হচ্ছে হোয়াট ইজ ইট লাইক। আশা করি তোমরা বুঝতে পারছো স্যার, এটা ওরা পারবে, এখানে আর সময় না। এরপরে আমরা পরের পার্টে চলে যাই, এটা স্যার একটু ক্লিয়ার দিয়ে দিতে হবে। নেক্সটে যাই। আচ্ছা এবার এগুলো নিয়ে একটু স্যার বলেন। হ্যাঁ খুব ইজিলি। ওকে তাহলে এইখানের মধ্যে স্যার যে জিনিসগুলো এনেছে, হ্যাভ টু, হ্যাজ টু, আরেকটা হচ্ছে হ্যাড বেটা, আরেকটা হচ্ছে উড রাদার ডট 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 দেন। এই তিনটা যে ফোল্ডারের মধ্যে আছে, এই ফোল্ডারে যারা আছে তারা থাকলেই মনে রাখবা খালি ঘরের পরে বি1 আছে, খালি ঘরের পরে প্রেজেন্ট ফর্ম থাকবে। অর্থাৎ হ্যাভ টু, হ্যাজ টু যখন তুমি বক্সে দেখে ফেলছো, তুমি বক্সে দেখছো হ্যাভ টু আছে, বক্সে দেখছো উড রাদারও আছে, বক্সে দেখছো হ্যাড বেটার আছে, এটা দেখে ফেলছো মানে তোমার মাথায় এটা ফিক্স নিচে এমন তিনটা সেন্টেন্স আছে যে সেন্টেন্সের খালি ঘরের পরে বি1 আছে। আমার কথা বুঝছি কিনা বলো? আবার বলছি, তুমি যখন বক্সের মধ্যে দেখে ফেলছো হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড বেটার, উড রাদার আছে, তার মানে বক্সের মধ্যে দেখে ফেলছো, তার মানে নিচে তিনটা সেন্টেন্স ফিক্সড যে সেন্টেন্সের খালি ঘরের পরে বি1 আছে। তাহলে ওই তিনটা সেন্টেন্সের এখানে কিছু সেন্টেন্স আর ডাইরেক্ট নিয়ে আসে তোমাদেরকে সহজ করার জন্য। এখন আগে এই যে আমি খালি ঘরের পরে বি1 পাবো তার মধ্যে সবচেয়ে সহজ হচ্ছে উড রাদারটা বের করা।
উড রাদার তুমি খালি করার পরে বি ওয়ান তো হবে, এবং একটা গিয়ে কি দেখবা, দেন দেখবা। দেন দেখবা। উড রাদার যেখানে দেন সেখানে, দেন সেখানে। উড রাদার যেখানে দেন সেখানে দেন থাকবে, কিন্তু হ্যাড বেটার যেখানে দেন সেখানে নয়। হ্যাড বেটার যেখানে দেন সেখানে। যেমন স্যার এক্সাম্পল গুলো কোথায়? এই তো এক্সাম্পল। আচ্ছা এখানে আমি আরেকটু বলি, দেখো মানে যে হ্যাভ টু আর হ্যাড বেটারের মধ্যে পার্থক্য নিয়ে তোমরা প্রায় আমাকে প্রশ্ন করো। দুইটার পরে কিন্তু ভার্বের বেস ফর্ম হবে, যেটা করার কোনো বিকল্প নাই, তোমাকে করতেই হবে, উপায় নেই, এটা কোনো বিকল্প নাই, মাস্ট 100% করতে হবে। আর ওটা হচ্ছে শুট, ওটা করা উচিত, করলে ভালো, না করলে সমস্যা নাই। হ্যাঁ তুমি এখন এই লাইভ ক্লাসটা দেখতেই হবে, যেহেতু কালকে তোমার এক্সাম বা পরশু তোমার এক্সাম, কোনো বিকল্প নাই, ইউ হ্যাভ টু ওয়াচ দ্য ভিডিও, এটা অবশ্যই করতে হবে, তখন হ্যাভ টু। আর করলে ভালো হয়, বরং করলে ভালো হয় এমনটা বোঝাতে হ্যাড বেটার। তবে উড রাদার তো বরং করলে ভালো হয়, উড রাদার যেখানে সেখানে। আর এই শূন্যস্থানের একটা কথা মনে রাখবা, শূন্যস্থানের এদিকে কম ওইদিকে একটু বেশি, এই শূন্যস্থানে এ পাশে কম ওইদিকে বেশি। আমি কয়েকটি এক্সাম্পল দিয়ে আগে তোমাকে বুঝাই। এদিকে 5 কেজি হলে ওইদিকে 10 কেজি, এইদিকে যদি জিপিএ 3 হয় ওইদিকে 5, মাঝখানে লেট অ্যালোন হবে। সে জিপিএ 3 পায় না, 5 পাওয়া তো দূরের কথা, সেই 3 কেজি নিতে পারে না, 5 কেজি নেওয়া তো দূরের কথা, তো দূরের কথা, প্রশ্নই আসে না, এমনটা বুঝাতে লেট অ্যালোন হবে। দেখি এবার বলো তো এইটা কি হবে, কে আগে অ্যান্সার দিতে পারে, দ্রুত দাও। এখানে স্যার টোটাল 4টা সেন্টেন্স আছে, 4টা এক্সাম্পলের জন্য, হ্যাভ টু হ্যাজ টুর জন্য একটা, হ্যাড বেটারের জন্য একটা, উড রাদারের জন্য একটা, লেট অ্যালোনের জন্য একটা। লেট অ্যালোন আমি আরেকটা কথা অ্যাড করি, 10টা সেন্টেন্স মধ্যে 80 সেন্টেন্স নেগেটিভ থাকবে, ওইটা লেট অ্যালোন। হ্যাঁ লেট অ্যালোন আরেকটা বিষয়, 80 সেন্টেন্সটা নেগেটিভ থাকবে, লেট অ্যালোন যুক্ত সেন্টেন্সটা প্রথমটা নেগেটিভ থাকবে, এবং প্রথম সহজ কাজটাই পারবে না, পরের কাজটা তো অসম্ভবই। তাহলে তোমরা একটু আমাদেরকে আনসারটা দিয়ে দাও যে এটার মধ্যে কোনটা কি, একটু সবাই দ্রুত আনসার দিয়ে দাও। You dash give up this bad habit. Don't disturb me. You dash leave me alone at this moment. You dash build your own house, then live in rented house. আরেকটা হচ্ছে he can't teach in a primary school, dash in a university. সবগুলো কিন্তু আপডেট, এটাও আসছে 23, এটাও আসছে 23, এগুলো সবগুলো। স্যার প্রথমে এ বলছে have to, মানে কি বলেন স্যার? এ বলছে have to, স্যার কি আনসার ঠিক সঠিক দিয়ে দিব না ভুল দিয়ে দিব স্যার? বি বলছে স্যার had better, আচ্ছা। সি বলছে স্যার উড রেদার, ডি বলছে স্যার লেট অ্যালোন। আমাদের স্টুডেন্ট কি স্যার সবগুলো পেরে যাবে? হ্যাঁ সবগুলোই তো মানে যে পেরে যাচ্ছে। মাশাআল্লাহ। ব্যাড হ্যাবিট কে বাদ না দেওয়ার মানে, মানে ছেড়ে না দেওয়ার কোনো বিকল্প নাই, ছেড়ে দিলে ভালো হয় এমনটা না, ছেড়ে দিতেই হবে, এর কোনো উপায় নাই। তবে এই দেখো তুমি এই যে ডোন্ট ডিস্টার্ব মি, ইউ হ্যাড বেটার লিভ মি অ্যালোন এট দিস মোমেন্ট, তুমি আমাকে এখন একা একা একটু থাকতে দিলে ভালো, একা থাকতে দিলে ভালো, না দিলে যে অনেক বড় প্রবলেম হয়ে যাবে এমনটা না, মানে বিকল্প যে নাই তা কিন্তু না, এটার কোনো বিকল্প, এটা ছাড়তেই হবে, এটা অবলিগেটরি, তাই তোমাকে লিখতে হবে হ্যাভ টু, ইউ আর রাইট, গ্রেট, এরপরটা কি লিখতে হবে তোমাকে, হ্যাড বেটার। এইটা কি দেখো উড রাদার সেম অর্থ কি আছে দেখো তো, দেন আছে, দেন যেখানে কি বলেছিলাম উড রাদার সেখানে হবে। ঠিক আছে, এটা কি হবে দেখো, মানে প্রাইমারি স্কুল বড় নাকি ইউনিভার্সিটি বড়? নিশ্চয়ই এটা বড়, আমি বলেছিলাম শূন্যস্থানে এই পাশে কম ওইদিকে বেশি, তাহলে কি লিখবো তখন আমরা, লেট অ্যালোন লিখবো। ভেরি গুড। আরো অনেক এক্সাম্পল আমরা দিতে পারি, আই ক্যানট বাই এ ফোন লেট অ্যালোন এ ল্যাপটপ, আই ক্যানট ওয়াক 5 miles লেট অ্যালোন 10 miles, I cannot speak in বাংলা লেট অ্যালোন ইন ইংলিশ। তাহলে এবার আমরা আরো অনেক কিছু বলতে পারি। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। স্যার ইউজ দেয়ার আর ইটটা এখানে আছে, আপনি একটু বুঝিয়ে দেন ওগুলো ইউজ। দেখো এগুলো একদম ইজি বিষয়, এগুলো নিয়ে এখন এক্সপেরিমেন্ট করলে ইন্ট্রোডাক্টরি ইট এবং দেয়ার তোমার অনেক সময় লাগবে, যেহেতু পরীক্ষা আমাদের সময় কম, একদম সময় নিচ্ছি না। বাক্যের শুরুতে শূন্যস্থান থাকলে, সাবজেক্ট না থাকলে, ভার্ব দিয়ে শুরু হলে তুমি সরাসরি ইট বা দেয়ার লিখে দিবা। এখন প্রশ্ন হচ্ছে স্যার কোথায় ইট লিখবো আর কোথায় দেয়ার লিখবো? ইট দিয়ে একবার পরে শুনবা, তোমার কানে শুনতে যেটাই শুনতে যে ভালো লাগে ওইটাই দিয়ে দিবা। এখন তোমাকে যদি আমি সূক্ষ্ম পার্থক্য বোঝে কোথায় ইট কোথায় দেয়ার, তুমি এখন এগুলো মাথায় নিতে মানে পারবা না। যেমন দেখো ইট এক্সিস্ট এরকমটা হয় না, ওকে, ইট এক্সিস্ট হবে, এক্সিস্ট এস যুক্ত হবে, তাহলে ইট এক্সিস্ট, দেয়ার এক্সিস্ট, এটা কি হবে, দেয়ার এক্সিস্ট। যেমন দেখো ইট ইজ ভেরি হট টুডে, এখানে দেয়ার ইজ ভেরি হট টুডে এমনটা হবে না, বাক্যের শুরুতে শূন্যস্থান গ্যাপ থাকবে, তাহলে তুমি কি লিখে ফেলবা, ইট অথবা দেয়ার লিখে ফেলবা। আচ্ছা আর এখানে কি ছিল, কি কোনটা ছিল, ইট ইউজ টু। আচ্ছা ইউজ টু এবং বি ইউজ টু নিয়ে একটু কথা বলি। ইউজ টু এবং বি ইউজ টু দেখতে একই, এটা তোমাদের এখানে তেমন একটা ইম্পর্টেন্ট না, কিন্তু কমপ্লিটিং সেন্টেন্সে কিন্তু খুবই লাগবে, কাজে লাগবে। এখানে আমি একটু বলে দিচ্ছি, ইউজ টু মানে অতীতের অভ্যাসকে বোঝাবে যা এখন আর নেই, আর বি ইউজ টু মানে অ্যাম ইজ আর ইউজ টু বলতে বর্তমানে অভ্যস্ত হচ্ছি এমনটা বোঝাবে, অভ্যাস তৈরি হচ্ছে বা অভ্যস্ত হচ্ছি। তাইলে তুমি আমাকে একটু করে বলো তো
এখানে আমরা কোনটা লিখবো আর এখানে আমরা কোনটা লিখবো, এটা এখানকার জন্য না, আমি আবারও বলছি, এটা কমপ্লিটিং সেন্টেন্সের জন্য একসাথে আমরা কিন্তু 15 নাম্বারের এক্সারসাইজ কিন্তু করে ফেলতেছি। দেখি বলো তো, এই 1 নাম্বার এবং 2 নাম্বার, এই দুইটাতে আমরা কোনটাতে ইউজ টু লিখবো আর কোনটাতে বি ইউজ টু লিখবো, এটা এবং এটা, সরি এই 1 এবং 2, কোনটাতে ইউজ টু লিখবো কোনটাতে বি ইউজ টু লিখবো। আমি আবারও বলছি, ইউজ টু বলতে অতীতের অভ্যাসকে বোঝাবে, যার পরে ভার্বের বেস ফর্ম হয়, যা এখন আর নেই। তবে am is are used to বা be used to পরে ভার্ব প্লাস আইএনজি হয়, যা বর্তমানে অভ্যস্ত হচ্ছে এমনটা বোঝাবে। দেখি এই দুইটা বলো তো, 1 2 অ্যানসার দাও। used to be used to used to এবং be used to, দেখি বলো। আচ্ছা, তোমরা অনেকে অ্যানসার দেওয়ার ট্রাই করছো, খুব দ্রুত অ্যানসার করতে হবে, তোমাদের প্র্যাকটিসটা হয়ে যাচ্ছে। used to be used to used to be শুধু বি লিখলে হবে না, এখানে am is are যে কোনো একটা লিখতে হবে। ওকে, be used to লিখছো, তাও অ্যানসার হচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ, অনেক সুন্দর অ্যানসার। দেখো আমি তোমাকে বলছি, এই যে তুমি দেখছো ভার্ব শেষে আইএনজি, তাইলে এখানে be used to না, am is are used to লিখতে হবে। আই এর জন্য কি হয় am, আই এর জন্য কি হবে am used to, I'm used to getting up early in the morning, because এটা এখন আমি অভ্যস্ত হচ্ছে এবং আইএনজি আছে। আর I used to bath in the pond when I have, sorry, now I have stopped, মানে আমি এখন এটা আর কিন্তু করছি না, ঠিক আছে? এখন এই অভ্যাসটা এখন আমার নেই, মানে এটা দ্বারা অতীতের অভ্যাস যা এখন আর নেই, এটা দ্বারা বর্তমানে অভ্যস্ত হচ্ছে এমনটা বোঝাবে, ঠিক আছে? ওকে স্যার, এগুলোর জন্য আমরা স্যার এগুলোর জন্য কি বোর্ড কোশ্চেন রাখছিলাম স্যার সলভ করার জন্য? একটা মানে এই বোর্ড কোশ্চেন রেখেছি আমরা, এগুলো আলোচনা না করে, এগুলো তেমন ইম্পর্টেন্ট না, যেহেতু আমাদের স্টুডেন্টদের সময় কম, ফিল লাইক এগুলো না করে আমরা ডাইরেক্ট বোর্ড কোশ্চেন। এটা স্যার মাত্র 5টা যে স্যার? না, এই তো। আচ্ছা, এখানে স্যার কয়েকটা জিনিস বাদ গেছে, এগুলো একটু বলতে। ওয়াজ বর্ন দেখলে সাল বা স্থানের নাম থাকবে, অর্থাৎ কোন ব্যক্তির জন্মসাল অথবা স্থান দেখলে কি বসাই দিবে ওয়াজ বর্ন। সাল বা স্থান দেখলে তোমরা ওয়াজ বর্ন বলবা। আমরা আবার একটু বলে দিই, স্যার তো বলে দিয়েছে ডাইরেক্ট শূন্যস্থান দিয়ে শুরু হলে ইটা দেয়ার, ওয়াট ডাজ লুক লাইক যেহেতু ডট আছে তাহলে 2টা গ্যাপ, ওয়ার্ডস লাইক যেহেতু কোশ্চেন আছে, ওয়ার্ডস লাইক তাহলে মনে রাখবা খালি করার পরে ভার্ব যোগ আইএনজি, উড রেদার তাহলে দেন থাকবে, হ্যাভ টু তাহলে অবশ্যই করতে হবে, হ্যাড বেটার পরামর্শ বোঝাবে, লেট এলোন নেগেটিভ সেন্টেন্স এবং সামনে কম পরে বেশি। স্যার যেটা বললো প্রথমটাই পারবে না, পরেরটা তো কোয়াইট ইম্পসিবল। এবং ওয়াজ বর্ন কি বললাম শাল বা স্থানের নাম দেখবা। অ্যাজ সুন অ্যাজ একটি কাজ হতে না হতে যখন আরেকটি হবে। আবার এখানে বেশিরভাগই দেখবা তো এটা এই দুইটি ক্লসই, এটার সাথে দুটি ক্লসই আসলে একই টেন্সে থাকবে, যেমন প্রথমটা পাস্ট হলে পরেরটা পাস্ট হবে। বিশেষ করে এরকম দেখবা, সে আসতে না আসতে আমি দাঁড়িয়ে গেলাম, সে বলতে না বলতে আমি এই করলাম, এই টাইপসের থাকবে। সো স্যার আমরা কি ওদেরকে স্যার এগুলো এখন কি সলভ করতে বলবো নাকি আমরা করে দিব স্যার? একটা দিই, ও একটার জন্য সর্বোচ্চ সময় দিব 1 মিনিটের থেকে কম, মাত্র 30 সেকেন্ডের ভিতর করতে হবে, মাত্র 30 সেকেন্ডের ভিতরে। দেখি কার অ্যানসারটা আগে আসে, যে ফার্স্ট করবে কমেন্ট তারটা স্ক্রিনশট নিয়ে রাখবো, তাকে আগে মানে পিডিএফ দিয়ে দিব ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে ওকে এক নাম্বার বলা শুরু করো সবাই। এক আনসার কি তোমরা দরকার হলে এ বি সি আগে এই 5টা শেষ করো, এ বি সি ডি ই এই 5টা আনসার শেষ করো বললে আশা করি তোমরা যে কমপ্লিট হয়েছে, তোমরা যেটা পারো এটা আমরা বিশ্বাস করে ফেলবো এবং আশা করি তোমরা পরীক্ষা এই ডাইরেক্ট এ বি সি ডি ই 5 পর্যন্ত করো, এ বি সি আলাদা আলাদা ভাবে দিও না, বুঝবো না। এ বি সি ডি ই পর্যন্ত করো, এ বি সি ডি ই 5টা আনসার একসাথে দাও, 5টা আনসার একসাথে দাও। এ হ্যাভ টু বি বলো, এ হ্যাভ টু ওকে আমরা দেখবো পরে, এ হ্যাভ টু ওকে বি বলো সবাই আনসার দাও, সবাই একসাথে দাও, হ্যাঁ সবাই একসাথে দাও। এ হ্যাভ টু এই তো কমেন্ট কিন্তু বেরিয়ে যাচ্ছে। I would rather take a taxi than walk home, it is already too late. Good. তারপরে had better, have to time is very valuable, we have to utilize time properly. Okay, good. I have to স্যার, I have to আসছে স্যার, আনসারটা কি নিয়ে নিতে পারবো স্যার? I have to অ্যানসারটা অনেক আগে চলে আসছে, তবে মানে প্রথম স্যার কে দিছে একটু করে দেখছেন আপনি? স্যার প্রথমটা কে হারাই গেছে, অতল গহব্বরে হারিয়ে গিয়েছে স্যার। আচ্ছা, it's quite impossible to find out right now sir. আচ্ছা তাহলে প্রথমটা নিলাম না আমরা, দ্বিতীয়টা থেকে শুরু করি না। দ্বিতীয়টা থেকে would rather then দেখে ফেলছো, so I would rather take a taxi than walk home, আমি বরঞ্চ ট্যাক্সিতে যাব, তাও কি করব না, বাসায় হেঁটে যাব না। ওকে গুড। এটা কিন্তু সাবজেক্ট নাই, এটাকে তুমি নিও না, সেন্টেন্সের শুরুতে শূন্যস্থান। এবার দেখি বলো। দেখো long ago dash lived a mighty king Kublai Khan. ওকে বলো।
আরে একেবারে তো পাঁচটা দিয়ে দিচ্ছে অনেকে। মাশাআল্লাহ মাশাআল্লাহ স্যার, মাশাআল্লাহ পোলাবেন স্মার্ট তো। ফাস্ট, অনেক মাশাআল্লাহ, ফাস্ট, গুড। অনেক ওই ফাস্ট। তাহলে তিন আনসার, দেয়ার স্যার নিয়ে নেব তো। হ্যাঁ 3 নাম্বারটা দেয়ার হচ্ছে লিভস দ্য দেয়ার মাইটি কিং, লিভ, দেয়ার লিভস দ্য নিয়ে মাইটি নিলাম। কিং, গুড। আচ্ছা তাহলে এটা কি তারপর নিয়েছিলাম আমরা, উড রাদারটা নিলাম। হ্যাঁ তারপরে ডি ড্যাশ ডি ড্যাশ ড্যাশ। ড্যাশ। স্যার এখানে একটা কোশ্চেন মার্ক মিস গেছে মনে হ্যাঁ হয়। এখানে একটা কোশ্চেন মার্ক মিসেস। হ্যাঁ ওকে, খালি করে পরে ভার্বযোগ আইনজি দেখলে হয় উডিও মাইন্ড থাকবে নয়তো ওয়ার্ডস লাইক হবে, মনে রাখবা এটা। এইটাই মনে রাখবা। আরেকটা জিনিস হচ্ছে উডিও মাইন্ড দিলে ওয়ার্ডস ইট লাইক দিবেন, ওয়ার্ডস ইট লাইক দিয়ে উডিও মাইন্ড দিবেন, সহজ কথা। এটা কি হবে তাইলে? ওকে, তাহলে বলো আনসার, তাড়াতাড়ি বলো। স্যার বলে ফেলতেছো তো, বলে ফেলতেছে মানে ঝড়ের গতিতে কমেন্ট আমরা পরে শেষ করতে পারছি না। মাশাআল্লাহ, কোশ্চেন মার্কটা এদিকে উঠে গেছে মনে হয় স্যার। ও আচ্ছা কোশ্চেন মার্ক এদিকে উঠে গেছে। ও আচ্ছা এখানে গেছে। ওকে, ইট ইজ, এটা কি হবে? এটা ইট কি হবে? ইজ উইন্টার ইউ ড্যাশ বাই এ কোট। এটা কি কোট তুমি কিনলে বলতে পারবা, কিনতেই হবে বলতে পারবা, কিনতেই হবে, মাস এটা তো কিন্তু বলতে আমরা পারবো বলতে না। পারবো। সো কি হবে বলো, আনসার বলো দেখি। হ্যাড বেটার, কিনতে হবে মানে এমন তো না। স্যার হ্যাড বেটার আনসার নিয়ে নিব স্যার। হ্যাঁ অবশ্যই নিয়ে নিব। ইউ হ্যাড বেটার বাই এ কোট, উইন্টার তোমার বরঞ্চ একটা কোট কিনে ফেলা ভালো হয়, এটা একটু পরামর্শ। ভালো হয়। ওকে, এবার পরে এফ জি এইচ আই জে, এই পাঁচটার উত্তর দাও। এফ দুইটা গ্যাপ, দুইটা গ্যাপ এবং এখানে একটা ক্লু দেওয়া আছে। আর কি বলবো, এখানে একটা ক্লু দেওয়া আছে, দেখি। What does? আরে ভাই মানে ব্যালকনি তো দেখি, কিন্তু ও নাকি দেখেনি। বলতে ইটস লুকস ভেরি বিউটিফুল বাট ইটস রিয়েলি স্মল। তার মানে এটা দেখেনি। তোমাদেরকে স্যার কিন্তু মানে বলছিল বিখ্যাত ব্যক্তি, স্থান বা যদি জন্মসাল থাকে সেক্ষেত্রে আমরা ওয়াজ বর্ন লিখি। এইটা কিন্তু একটু খেয়াল করবা, এখানে কিন্তু বিখ্যাত ব্যক্তি নেই, ব্যক্তিটা আপাতত বাংলাদেশ। ঠিক আছে, এটা কিন্তু বাংলাদেশের জন্মের কথা, বাংলাদেশের জন্মের কথা, ইন্ডিপেন্ডেন্ট আমরা জন্ম হয়েছি না স্যার, বাংলাদেশের জন্মের কথা বলা হচ্ছে, তাই এখানে আমরা ওয়াজ বর্ন লিখবো। দেখি এবার এটা কি হবে, ওয়াজ বর্ন। দেখি এরপর একটা বলো, এইচ নাম্বারটা আমরা কি লিখবো? এইচ নাম্বারের সেন্টেন্সের শুরুতে শূন্যস্থান, সাবজেক্ট থাকবে না, ভার্ব দিয়ে শুরু হবে, তখন আমরা কি লিখবো দেখি বলো দ্রুত। সেন্টেন্সের শুরুতে শূন্যস্থান, সাবজেক্ট থাকবে না, ভার্ব দিয়ে শুরু করবো, কি হবে? এইচ নাম্বার কি হবে দেখি বলো। এখন কিন্তু তোমাদের বক্সে ওয়ার্ড গুলা নাই, এগুলা কিন্তু স্যার ওরা বক্সে ওয়ার্ড না থাকলেও পারবে স্যার, বুঝতে পারবে ইনশাআল্লাহ। এইটুকুতে পারা মানে হচ্ছে ইউ আর ফুললি কনফিডেন্ট। ওকে মাশাআল্লাহ, গুড 8। তারপরে দেখো আই নাম্বার, আই ক্যানট রাইড এ বাইসাইকেল ড্যাশ এ মোটরসাইকেল। তোমাদেরকে বলছিলাম এরকম বাক্য নেগেটিভ সহজটা পারে কঠিনটা তাহলে করতে পারবে, তাহলে এটা কি হয়ে যাবে? কম থাকবে, এদিকে থাকবে বেশি, এদিকে কম থাকবে, এদিকে থাকবে বেশি। তাহলে সাইকেল চালানো কিন্তু সহজ বা কম, কম সহজ। এটা থেকে কঠিনটা তাহলে সে পাচ্ছে না, কম বেশি, এবং বাক্যটা হচ্ছে কি নেগেটিভ। আই ক্যানট রাইড এ বাইসাইকেল লেট অ্যালোন এ মোটরসাইকেল। তো দূরের কথা, তো দূরের কথা। এই যে আমরা আই ক্যানট বাই এ মোবাইল ফোন লেট অ্যালোন ল্যাপটপ ব্যবহার আরো অনেক উদাহরণ তোমাদেরকে দিয়েছি। সো ক্যানট নেগেটিভ 10টার মধ্যে একটি দেখবা যেটা, সেটা হচ্ছে লেট অ্যালোন। লাস্ট একটা ড্যাশ দ্য রেইন স্টপড আই স্টার্টেড ফর হোম। তে নাতে, আমি কি তোমাকে দিচ্ছি হিন্ট দিচ্ছি, তে নাতে বৃষ্টি থামতে না থামতে আমরা মানে এই যে ঘরের দিকে কি দিলাম, রওনা দিলাম। ওকে, তাহলে তে নাতে বুঝাতে কি লিখি আমরা? তে নাতে সহজ করে মনে রাখতে পারবো। হ্যাঁ এখানে একটা কমা, তে না তে। এবার বলো দেখি এটা আমরা কি লিখবো, তোমাদের অপশন নাই কিন্তু, যদিও এই পরীক্ষায় থাকবে। তে নাতে আমরা কি লিখবো? তে নাতে বুঝাতে যে মাত্র বা তে নাতে, এস শুনেছো, স্মার্ট স্টুডেন্ট সবাই বলার আগে লিখে ফেল। তাহলে মাশাআল্লাহ, as soon as। ওকে তাহলে স্যার আলহামদুলিল্লাহ, আমরা স্যার মনে হয় আমাদের স্টুডেন্টকে এটা প্র্যাকটিস করে ওদের সময় নষ্ট করে লাভ নাই, তারা ইনশাআল্লাহ পারবে। দে আর সো স্মার্ট স্যার, মাশাআল্লাহ। তোমরা যেহেতু এটা প্র্যাকটিস করেছো, তোমাদের জন্য গিফট কি জানো? আজকে রাত্রে তোমরা কি পড়বা ইম্পর্টেন্ট এর মধ্যে, মনে করো এটা এক ধরনের তোমাদের জন্য অনন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং এর পক্ষ থেকে অ্যাসেট বই পাঠিয়ে দিব নাকি? হ্যাঁ এই দেখো, তোমরা আজকে রাত্রে কি মানে কি পড়বা ওগুলো সহ এটা আমরা পিডিএফ তোমাদের একেবারে আনসার সহ, হ্যাঁ আনসার সহ দিয়ে দিব। মানে কোনটা আজকে প্র্যাকটিস করবে, একটা অ্যাপ্লিকেশন থেকে তুমি যাতে 10 থেকে যে 12টা অ্যাপ্লিকেশন লিখতে পারো, সেই নিয়মটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করে দিয়ে দেব ইনশাআল্লাহ। আরেকটু বলে রাখি, অন্য বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং এর আরাফাত ভাই এখানে উপস্থিত রয়েছে। আরাফাত ভাইকে দেখে স্যার একটু চলে আসতেছেন। আরাফাত স্যার একটু বলেন না স্যার ওদের জন্য কি কি কাজ করতেছে বলেন না একটু। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আমাকে দেখা যাচ্ছে? অবশ্যই দেখা যাচ্ছে, এই চলে আসছে আমাদের আরাফাত ভাই। এই তো কেমন আছো? বলো ভালো আছো? আচ্ছা আমি এটা না লাগে কি অবস্থা, পরীক্ষা কিন্তু রবিবারে, সো বি কেয়ারফুল। স্যাররা কিন্তু সব পড়াই দিচ্ছে, আমিও অনেকক্ষণ দাঁড়া দেখতেছিলাম। আমি মেইনলি আসছে হচ্ছে আমাদের
আপকামিং যে প্রজেক্ট আছে তোমাদেরকে নিয়ে ভার্সিটি অ্যাডমিশন অনন্য বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং এর যে কাজগুলো চলতেছে ওগুলো একটু তোমাদেরকে ইনফর্ম করতে, আমাদের অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, ফাইন্যান্স এগুলো তো আমি দেখবো, যেহেতু এগুলোর শিট রেডি এবং বাংলা ইংলিশ এগুলোর শিটও রেডি হয়ে গেছে, তোমাদেরকে মুনির ভাই বলবে শিট রেডি হয়ে গেছে। আর আরো মজার বিষয় হচ্ছে তোমাদের যে এখন ক্লাসগুলো দেওয়া হচ্ছে এটা যাতে তোমরা এইচএসসি তে নিজেকে একলা ফিল না করো যে আল্লাহ আমাদের সাথে তো ভাইয়ারা নাই মনে হয়, কেন নয়, আমরা তোমাদের সাথে সব সময় আছি, ঠিক আছে? ক্লাস কেমন এনজয় করতেছো? আমিও আসবো অ্যাকাউন্টিং ক্লাসে, তোমাদের সাথে দেখা হবে অ্যাকাউন্টিং ক্লাসে। এখন তো আমার আর আসলে কোনো কাজ নাই, এখন ইংরেজির কাজ, ঠিক আছে? ইংরেজি কেমন করতেছো, কেমন লাগতেছে জানো? স্যার এদিকে আসেন, আপনারা দূরে দূরে আমাকে সরাই দিলে আসলে হবে। কিন্তু ঠিক আছে। স্যারের যে একটা অর্জন, এটা কি আমরা কি সবাই কি জানি? এই যে গতবারে স্যারের যে একটা একটু গত মানে দুইবার স্যার বলবে, তো স্যার, গত দুইবার, একবার না দুইবার, গতবার এটা তো একটু big- আলহামদুলিল্লাহ এটা একটু তোমাদেরকে আবার একটু এটা জানিয়ে রাখি। আবার বলবি, যেমন একেবারে চট্টগ্রামে স্যার লাস্ট 18 বছর 19 বছর কিন্তু কোনো রেজাল্ট আসে নাই। Result ভাই, আসেনি। চট্টগ্রামের জন্য যে চট্টগ্রাম এটা আসেনি। একটা গর্বের। এটা একটা তো একটা স্যারের বড়। হাত ধরে আসছে, স্যারে হচ্ছে সেটার কারিগর, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম যে হয়েছে একদম স্যারের তত্ত্বাবধানে নেই কিন্তু সে। তোমরা আরো অনেক কিছু শুনবা, তোমরা দেখবা যে অনেকে তাকে নিয়ে ব্যাড মার্কেটিং করতেছে তাকে, কিন্তু ওর মুখের যে বক্তব্যটা আছে স্যারের পেজ থেকে অলরেডি দেওয়া আছে, আরাফাত অ্যাকাউন্টিং জোনের পেজে আছে, খুব ভালোভাবে ওর নিজের মুখের স্বীকারোক্তি কিন্তু দেওয়া আছে যে সে কোথায় পড়েছিল। তো সেই স্যার তোমাদেরকে এইবার বিশ্ববিদ্যালয়ে তোমাদেরকে পথ দেখাবে, দিশা দেখাবে। সো তোমরা বুঝতেছো যে তোমাদেরকে ইনশাল্লাহ স্যার কতটুকু কোন জায়গায় নিয়ে যেতে পারবে, এরকম আরো অথবা ইনশাল্লাহ আমাদের এখান থেকে বের হবে। ইনশাআল্লাহ। এবং তার থেকে অত- আগের বারেও আলহামদুলিল্লাহ স্যারের ছিল এই অষ্টম অভিজিৎ শাহ, ও অভিজিৎ চট্টগ্রাম থেকে সেকেন্ড হয়েছিল, চট্টগ্রাম থেকে ফার্স্ট ইলিয়াস ছিল, সেকেন্ড সে ছিল অভিজিৎ। তো আলহামদুলিল্লাহ এরকম অসংখ্য রেজাল্ট ইনশাল্লাহ আমরা বের করবো। জিয়া স্যার আছে আমাদের সাথে এবং আমাদের বাকি টিচার্স প্যানেল যেগুলো আছে অসাধারণ অসাধারণ শিক্ষক, এবং রাত দিন কাজ চলছে। আমরা তোমাদেরকে একটু আগে বলছিলাম ক্লাসের সময় স্যার আর আমি, যে ইংলিশের ভোক্যাব এবং যে গ্রামারের আমরা অসাধারণ ভাবে তৈরি করতেছি, তোমরা বাজারের অন্যান্য বই এবং এই বই হাতে নিলে বুঝতে পারবা। তো স্যার আমরা তাহলে শুরু করে দিই। হ্যাঁ পড়ান ভাই, ঠিক আছে, হ্যাঁ পড়ানো শুরু করো। ওকে তাহলে স্যার পরের টপিক আমরা কি স্যার আজকে কি আমরা কি মানে পরের কি টপিকে যাব, মানে কমপ্লিটিং সেন্টেন্স তোমাদের জন্য কিন্তু রাখছিলাম। জন্য নাই, হ্যাঁ বিএড জন্য আছে, বি ইউনিট সহ, বি ইউনিট বি সি ডি সব বি জন্য তো আছে। আমি স্যার ইংলিশের আছি, আছি। আরো অনেক ইংলিশের স্যার আছে, আমাদের বাংলা আছে, বাংলা স্যার আছে, সাদ্দাম ভাই আছে, জিকে জন্য ইলহাম ভাই আছে, ইলহাম ভাই একদম আছে। কমপ্লিটলি রাত দিন 24 ঘন্টাই তোমরা আমাদেরকে পাবা, যে কোনো মুহূর্তে যে কোনো সময় ইনশাআল্লাহ। ওকে আমরা আর কথা না বাড়িয়ে আমরা করি। এখন কি আমরা আরো টানবো? তোমরা একটু বলো, তোমরা আমাকে একটু জানাও যে কমপ্লিটিং সেন্টেন্স এখানে কিন্তু আমাদের 10 মার্কস। আজকে কি তোমরা, যেহেতু তোমরা এক্সাম দিয়ে এসছো, তোমরা কি আজকে এটা টানতে কি পারবে কিনা, নাকি কালকে আমরা আর একটু বেশি সময় নিয়ে টানবো? ইটস আপ টু ইউ। তোমরা জানালে আমরা কন্টিনিউ করব, তাহলে আজকে আমাদের ধরেন স্যার সিনোনিম অ্যান্টোনিম পড়াতে হবে না, পাঞ্চুয়েশনও পড়াতে হবে না, হ্যাঁ, ওরা নিজেরাই পারবে। হ্যাঁ, তো আমাদের হাতে টপিক ওখানে থাকবে ন্যারেশন, কমপ্লিটিং সেন্টেন্স, জি, রাইট ফর্ম অফ ভার্ব, রাইট ফ্রম ভার্ব, আর কি টপিক আছে, ওই যে প্রেপোজিশন, প্রিপোজিশন, এই চারটা টপিক, Preposition চারটা টাইপ। টপিক, এই চারটা আচ্ছা। টপিক। তো এই চারটা টপিক ভালো করে পড়া হবে। আজকে আমরা শুরু করব, আজকে না আজকে করান স্যার, জি স্যার পড়ান, তারপরে কালকে স্যার একটু দেখি আরো মতামত দাও, আর আজকে একটু স্যার দেখি, আর একটু দেখি মতামত দাও পড়তে তাহলে। চাই, সাদিয়া পুষ্প স্যার ঘুম পাচ্ছে, ও। স্যার আজকে কমপ্লিট করাই দেন, আই এম রেডি স্যার। আজকে করেন স্যার, রিটেন সাজেশন এখানে আছে, রাইটিং পার্টের সাজেশন এখানে রিটেন আছে। সাজেশনে অলরেডি কিন্তু পিডিএফ কিছু দিয়েছি, আজকে আরো আজকে দিয়ে স্যার আজকে ইয়া তো পাল্লা তো ভারী পড়ে যাচ্ছে, ওই আজকে আমাদেরও তো একটু রেস্ট নিতে হবে। আজকে অলরেডি স্যার আরেকটা লাইভ ক্লাসে দাঁড়াইছিলাম, সকাল 7টা থেকে টানা ক্লাস নিচ্ছি, এরপর একবার জিজি ব্রাঞ্চে গেছি, একবার এখানে। কালকে আজকে স্যার করান স্যার, স্যার ওরা ওই স্যার ঘুম আসতেছে আজকে বাদ দেন, ঘুম আসতেছে, ওয়েদারটা কোলবালিশ নিয়ে ঘুমানো, এই বেটা কোলবালিশ নিয়ে ঘুমানোর ওয়েদার বলে যায়। আজকে শেষ করে দেন, সব পড়বো 12টা পর্যন্ত আসি কালকে। স্যার এই সাবাস স্যার পড়াই দি স্যার, এত যেহেতু জিজ্ঞেস করতেছে, নাকি রাইটিং পার্টটা আজকে দেখাই দিব, রাইটিং পার্টটা সাজেশন দিয়ে দিব ওদেরকে। ঠিক আছে। কালকে রাইটিং পার্টটা নিয়ে একটু আলোচনা করবো। আজকে ওরা পিডিএফ দেখার পরে ওরা আমাকে বলবে বা আমাদেরকে ইনফর্ম করবে, স্যার এগুলো নিয়ে একটু আলোচনা করে। ওকে স্যার আমরা আলোচনা এখানে করছি। ওকে স্যার আজকে স্যার আচ্ছা, তাইলে আমি এটা নিয়ে একবার এক্সাম্পল দিয়ে একবার তোমাদেরকে বলবো, তারপর আমি একটা এক্সাম্পল দিব মুখে, এটার থেকে তোমরা অ্যান্সার দিবা, ঠিক আছে? অর্থাৎ আমাদের যে কন্ডিশনালে, দেখো কন্ডিশনাল আমরা অনেক জটিল ভাবে বুঝি, মনে হয় যে না ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন, জিরো কন্ডিশন, রিয়েল আনরিয়েল, বিশাল কাজ, এত কিছু জানার দরকার নাই। ইফ থাকলেই হচ্ছে কন্ডিশন। ইফ দেখা মাত্রই আমরা জানবো এটা কি, এটা হচ্ছে কন্ডিশন, সরি সত্যযুক্ত হ্যাঁ, বাক্য, সত্যযুক্ত হ্যাঁ, বাক্য। দেখো মানে যে এরিয়া কন্ডিশন নিয়ে দুইটা প্রশ্ন, কমপক্ষে দুইটা প্রশ্ন মানে যে কোয়েশ্চেন 3 তে আসবে
এবং আসবে, এটা লিখে নাও। মানে কন্ডিশন নিয়ে দুইটা প্রশ্ন, মিনিমাম দুইটা প্রশ্ন আসবে। এই যে দেখো, ইফ যুক্ত যদি ভার্বের V1 দেখি, V1 তো আমরা চিনি, ডু ডিড ডান, এগুলো তো বলতে হয় না। ইফ এর পরে যদি V1 দেখি তাহলে ফার্স্ট কন্ডিশন, V2 দেখলে সেকেন্ড কন্ডিশন, 3 দেখলে থার্ড কন্ডিশন। দেখো 3 থার্ড, 2 সেকেন্ড, 1 ফার্স্ট। এখন একটা জিনিস শুধু মনে রাখবে, 3 কখনো একা বসে না, সাথে তার ভাই হেডকে নিয়ে বসে, এতটুকু। 1 থাকলে অনেকে বলে ফিউচার টেন্স, তুমি যে কোনো একটা লিখতে পারবে, শুধু এদিকে না গেলে হলো। ক্যান, মে, উইল, মে, মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু। এখন অনেকের আবার প্রশ্ন জাগে, স্যার দ্বিতীয় যে বাক্যটা লিখবো এটাকে আমি ইচ্ছে মতো লিখতে পারবো? অবশ্যই তুমি ইচ্ছে মতো লিখতে পারবো, অর্থগুলো জেনে। পারিবা পারবো, হয়তো পারিবা পারবো, ব ব এটা কি ব, হ্যাঁ। মাস্ট মানে অবশ্যই, হ্যাভ টু মানে হবে, হ্যাজ টু মানে হবে, তবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ইসির ক্ষেত্রে হ্যাজ টু লিখি। এতটুকু জানলে হলো। এতটুকু জানার পরেও আমরা কিন্তু যখন একটা বাক্য লিখতে চাই আমরা কনফিউজড হয়ে যাই যে লিখবো কি, পেটে আসে হাতে আসে না, এটাই তো কথা। হ্যাঁ, আজকে তোমার হাত দিয়ে এটা কিন্তু বের করবো ইনশাল্লাহ। দেখো, আচ্ছা আমরা এক্সাম্পল দিব। দেখো, যেখানে V2 দেখবো সাবজেক্টের বা যে জায়গাটা দেওয়া থাকবে ইফ যুক্ত, এখানে যদি ভার্বের পাস্ট ফর্ম দেখি, অর্থাৎ ডু না দেখি ডিড দেখি, প্লে না দেখি প্লেট দেখি, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম দেখি, তখন ক্যান হয়ে যাবে কুড, পারতাম। আর মে হয়তো পারিবা পারবে, এটাও হয়ে যাবে মাইট। উইল হয়ে যাবে উড, হ্যাভ টু, হ্যাজ টু, মাস্ট, এগুলো সবগুলো হয়ে যাবে হ্যাড টু। এগুলো সবগুলোর পাস্ট ফর্ম হচ্ছে। ভার্ব ভুলেও এটা কিন্তু ভার্বের পাস্ট ফর্মে নিয়ে যেতে পারবা না। আমরা মনে করে থাকি টু থাকলে টু, না, এটাও কিন্তু ভার্বের মানে প্রেজেন্ট ফর্ম হবে। তারপর যদি 3 দেখো, সোজা কথা, থার্ড কন্ডিশন মানে 3 দেখলে আমরা শুধু উড হ্যাভ, কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ লিখে ভার্বের বেস ফর্ম না লিখে, যেহেতু হ্যাভ বা হ্যাজ এর পরে V3 হয়, আমরা V3 লিখবো। রুল গুলো পড়লেও আমরা প্র্যাকটিস করতে গেলে পারি না, আমাদের কাছে সাজিয়ে সেন্টেন্সটা আসে না। আজকে তোমরা যদি কন্টিনিউ করো ইনশাল্লাহ, যারা করছো তোমাদের হাত থেকে সেন্টেন্সটা আমি বের করব ইনশাল্লাহ। দেখো, আগে একটু উদাহরণ দিয়ে একটু করে বুঝাই। দেখো, তুমি দেখছো ইফ, এখানে দেখলা হ্যাড। এখন চিন্তা করলো যে স্যার ইফ কই? দেখো, ইফ তার ছোট ভাইকে কিন্তু কি দায়িত্ব দিবে? ইফ এর কাজ করবে কারা কারা? হ্যাড, অয়ার। আবার বলছি, ইফ এর কাজ করবে কারা কারা? হ্যাড, অয়ার, তারপর হচ্ছে তোমার এই যে প্রোভাইডেড, আর হচ্ছে আনটিল। আনটিলটা নেগেটিভ, এটা থাকলে নট লিখতে হয় না, আনটিল মানে যদি না। তাহলে ইফ এর ছোট ভাই কারা কারা? ইফ এর জায়গায় বসবে হ্যাড, অয়ার, প্রোভাইডেড এবং হচ্ছে আনটিল। আনটিল মানে যদি না, এগুলো ইফ এর কাজ করবে। দেখো এবার আর্নড দেখেছো, আর্ন তার মানে V2। ইফ হ্যাড আই আর্ন এনাফ মানি, কিন্তু হ্যাড এর পরে যদি এই আর্ন থাকে তো এটার V2 না, এটা হয়ে গেছে V3, তার মানে এটা হচ্ছে থার্ড কন্ডিশন। হ্যাড প্লাস V3 থাকলে এটা হয়ে যাবে থার্ড কন্ডিশন। তাহলে ইফ কোথায়? ইফ এই হ্যাড এর মতো করে কাজ করে, এটা থার্ড কন্ডিশন। আমরা কনফার্ম বললাম কেমনে? হ্যাড প্লাস V3 আছে। এবার আমার যদি এনাফ যদি মানি থাকে, আমি কি করব? আগে বাংলায় চিন্তা করব। আমি গরিবকে সাহায্য করবো, এটা আমাদের বাংলায় আসে, কিন্তু স্ট্রাকচারে আমরা ভুল করে ফেলি। এটা দুইটা আসবেই, কিন্তু কন্ডিশন মাস্ট আসবে। তুমি পরীক্ষায় গিয়ে কিন্তু যে মিলাবা, আজকে বলছি স্যার যে কন্ডিশন নিয়ে প্রশ্ন না আসলে তুমি আমাকে বলবে স্যার আপনি তো বলেছেন কন্ডিশন নিয়ে প্রশ্ন আসেনি। কন্ডিশন নিয়ে প্রশ্ন আসবেই, ইফ থাকুক হ্যাড থাকুক, কন্ডিশন নিয়ে প্রশ্ন আসবেই। তাহলে দেখো, যখন আমরা হ্যাড প্লাস V3 দেখবো, আমি সাহায্য করব, সাহায্য করার ইংরেজি কি? হেল্প। তাহলে যেহেতু থার্ড কন্ডিশন, উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, যে কোনো একটা লিখবো, লিখলাম উড হ্যাভ। উড হ্যাভ এর পর হেল্প হয়ে যাবে হেল্প দ্য পুয়ার, মানে গরিবকে সাহায্য করব। ইফ আই হ্যাড দ্য উইংস অফ বার্ড, যখন আমরা হ্যাড এর পরে কোনো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দেখবো না, শুধু হ্যাড কে একা দেখবো, মনে করবে এটা V2। হ্যাড একা বসলে V2, হ্যাড প্লাস V3 বসলে তখন সেটা হচ্ছে থার্ড কন্ডিশন। হ্যাড একা থাকলে যদি এটা V2 হয়, এটা নিশ্চয়ই সেকেন্ড কন্ডিশন। আমরা বলি যে 2 মানে হচ্ছে সেকেন্ড কন্ডিশন, তখন তোমাকে উড, কুড, মাইট যে কোনো একটা লিখে ভার্বের বেস ফর্ম লিখতে হবে। এবার দেখো, ইফ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড, আমার যদি পাখির মতো মানে পাখা থাকতো, আমি উড়তাম। তাম মানে উড, আর পারতাম মানে কুড, আর হয়তো পারতাম মানে মাইট। তাহলে আমি উড়তাম, আই উড ফ্লাই ইন দ্য স্কাই, আমি আকাশে উঠতাম। ইফ উই লস্ট দ্য মর্নিং আওয়ার্স অফ লাইফ, লস্ট দ্য মর্নিং অফ আওয়ার্স অফ লাইফ, তাহলে এটা হচ্ছে যে প্রেজেন্ট ফর্মে আছে, এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম। তাহলে আমি কি লিখবো? উই উইল রিপেন্ট, এটা উইল দিয়ে লিখতে হবে, কারণ আমরা বলেছি প্রেজেন্ট ফর্মে থাকলে উইল, মে, ক্যান যে কোনো একটা দিয়ে লিখতে হবে। উদাহরণ আগে তোমাকে বুঝিয়ে দিচ্ছি, তারপর আমি দেখবো তুমি এগুলো বুঝছো কিনা। আমি একটা কাজ দিব, ট্রাই করবা নিজে নিজে, ইনশাল্লাহ পারবা। একটু একটু চেষ্টা। এখানে ভাই 10 নাম্বার, এগুলো কিন্তু ছেড়ে দেওয়ার মতো কিন্তু নাম্বার না। আর আমি যা যা বলবো তা আসবে। আজকে তোমরা ফার্স্ট পেপারে যেমন করে দেখছো, সেকেন্ড পেপারে ইনশাল্লাহ যেসব গ্রামার আইটেম গুলো বলবো এখন থেকে একটু শুনো। ইংরেজি সেকেন্ড পেপারে 60 নাম্বারে 30 পাওয়া
জাস্ট হচ্ছে তুরিকের ব্যাপার, কেমনে তোমাকে আমি বুঝাবো। এত ইজি কিছু টপিক আছে। ধরো পাংচুয়েশন মার্ক কত নাম্বার, 7 নাম্বার। ভাই দাড়ি কমা ফুল স্টপ মারলে এগুলো এক্সামিনাররা খুঁটে খুঁটে দেখে না। আমার কথা শুনো, দেখবা কোথায় ফুল স্টপ দিলা, কোথায় ইয়ে দিলা। তুমি শুরু করবা পাংচুয়েশন মার্ক দিয়ে, 7 নাম্বার এখানে। এখানে তোমার বাক্য শেষে ফুল স্টপ দেওয়া, প্রথম অক্ষরটা একটু মানে বড় হাতের লেখা, হোয়াট হোয়েন থাকলে শুরুতে প্রশ্নবোধক চিহ্ন লেখা, এই প্রশ্নবোধক চিহ্ন, এই নিয়মগুলো না আমরা সবাই জানি। আর এগুলো বিভিন্ন সময় ডায়লগ আসে, ডায়লগ একটা কোলন দেওয়া, জানি তো আমরা এগুলা। এই প্রথমে শুরু করবা পাংচুয়েশন মার্ক দিয়ে, সেখানে তোমার 5 নাম্বার নিশ্চিত থাকবে। কোনো এক্সামিনার একেবারে কমা দাড়ি ফুল স্টপ এইসব, দাড়ি তো থাকে না ইংরেজিতে, দেখে দেখে নাম্বার দেয় না। এখানে তোমাকে অ্যাভারেজে 5 থেকে 7 নাম্বার দিয়ে দিবে। সর্বোচ্চ যদি লেখাটাকে যদি ভালো হয় 7, না হলে 5। ভালো করে শোনো কেমনে তুমি প্রথমত 30 নিশ্চিত করবা। তুমি চট্টগ্রাম বোর্ড 2019 দেখো, চট্টগ্রাম বোর্ড 2023 দেখো, রাইট ফর্ম অফ ভার্ব দেখো, বেশিরভাগই প্রেজেন্ট ফর্ম আসে। মানে ব্র্যাকেটের শব্দটাকে দেখে দেখে লিখতে পারবা। ভালো করে শোনো, শুনছো কি না সবাই? আমার টিপস গুলো শোনো, তোমার কাজে আসলে তুমি সেদিন কিন্তু যে মিলিয়ে নিবা। তুমি আজকে বসে চট্টগ্রাম বোর্ড 23 দেখো, চট্টগ্রাম বোর্ড 19 দেখো, অন্তত 23টা দেখো। তুমি শুধু ব্র্যাকেটের শব্দটাকে দেখে দেখে লিখো, তারপরে দেখবো তোমার 8টা উত্তর হয়ে গেছে। তার মানে 4 নাম্বার পেয়ে গেছো তুমি, তুমি 7-এ 4 পেয়ে গেছো। আমার কথা যদি বিশ্বাস না হয়, তুমি আজকে চট্টগ্রাম বোর্ড 23 উল্টাও, উল্টিয়ে দেখো ব্র্যাকেটের শব্দ দেওয়া আছে না রাইট ফর্ম ভার্বে, মানে কোয়েশ্চন নং 4-এ, তুমি জাস্ট ওটাকে দেখে দেখে লিখে দাও। ভাই 2 এর পরে ভার্বের বেস্ট ফর্ম হয়, তারপরে প্রেপোজিশনের পরে ভার্ব শেষে আইএনজি হয়, ছোট ছোট রুলে এইগুলো কাজ হয়ে যায়। এইসব যে মডেল অক্সিলারির পরে ভার্বের কোনো চেঞ্জ হয় না, ঘুরে ফিরে একই কথা। মানে ভার্বের বেস ফর্মটা তুমি দেখে দেখে লিখলো, তুমি শূন্য পাবে না। রাইট ফর্ম ভার্বে ইটস কোয়াইট ইম্পসিবল টু গেট 0, তুমি অবশ্যই 3-4 পেয়ে যাবা শুধু দেখে দেখে লিখলেও। 2-3 পাবা নিশ্চিত। তাহলে গেল এটা। দেখো তুমি যে এটা একটা গেল। তারপর দেখো স্পেশাল ওয়ার্ড ফ্রেজে যে রুলগুলো দিলাম, যে 10টা ওয়ার্ড ফ্রেজ 100% আসবে এখানে, 5 নিশ্চিত। মানে যে তোমার নাম্বার কাটা যাবে যে সিনোনিম এন্টোনিমে, ওগুলো বাদ দাও না, এগুলো তুমি পরে দেখো, এগুলো কতগুলো ওয়ার্ড দেখবা তুমি। হ্যাঁ, তোমার নাম্বার কাটা যাবে সিনোনিম এন্টোনিমে। আর দেখো তোমার নাম্বার কাটা যাবে কোথায়? নাম্বার কাটা যাবে কানেক্টরে। নাম্বারটা কাটা না যায় কিভাবে, এটা নিয়ে আমি নেক্সট দিন নিচ্ছি ক্লাস। তবে তুমি যদি এইটা আগে কনফিডেন্ট লেভেলটা হাই করো, যে আমি অন্তত গ্রামারে 10-20 পাচ্ছি না, অ্যাটলিস্ট আমি কিন্তু 30 পাচ্ছি, 30-এর পর থেকে আমার জার্নি শুরু হবে। বুঝছো বিষয়টা? তুমি যদি এটা মনে করে থাকো, ধরো আমি তো 10-20 পাবো, আমি কি পাবো, আমি কি আসলে, আমি রাইটিং পার্ট যদি কমন না পড়ে, তুমি গ্রামারে যে 3 দিন ইয়েতে ক্লাসে তুমি আমার থেকে লিখে নাও, তুমি যদি আমার যে ইনস্ট্রাকশন তুমি ফলো করো, তুমি সাইডে তুমি 30 নিশ্চিত করতে পারবে আগে। এবার যাদের A+ পাওয়ার ইচ্ছে, যারা A+ পাচ্ছ অলরেডি, তারা 30-এর পর থেকে ইয়া করো। কিন্তু অনেকে বলে স্যার আমি গ্রামার কিছুই পারিনি, এটা একটা কমন ডায়লগ হয়ে গেছে তোমার ভাই। এখানে এই শর্ট সিলেবাসে এমন কিছু জিনিস আছে যেটা তুমি 100% পারবা, 100%। পাংচুয়েশন মার্ক বাই 6 থেকে তুমি পড়ে আসতেছো, ওইটা তোমরা কিন্তু ধরোই না, ওটা তোমরা ধরো শেষে। এমনি কোয়েশ্চেন নং 9 আবার ধরো শেষে, এইগুলো প্রথমেই ধরবা। কেউ বলেনি যে তোমাকে 1-2 থেকে 9 পর্যন্ত সিকোয়েন্স মেনটেন করতে হবে, কেউ বলেনি। বুঝছো? তাহলে এটা গেল গা। এবার দেখো তুমি যে কমপ্লিটিং সেন্টেন্সও পারো, এখানে যে 2 নাম্বার নিশ্চিত করবা, সেটা এখন আমি প্রুফ করছি। দেখো ওয়ার মানে V2, মনে রাখবা am is এর মানে প্রেজেন্ট, was এর মানে পাস্ট, মানে V2। তাহলে V2 তাহলে কি হবে? সেকেন্ড কন্ডিশন। আমি সেকেন্ড কন্ডিশন চিনলেও হবে। সেকেন্ড কন্ডিশন মানে উড, কুড, মাইট। আর এই যে ফার্স্ট কন্ডিশন মানে ক্যান, মে, হ্যাভ টু, হ্যাজ টু, এগুলো যে কোনো একটা দিলে হবে। তাহলে এখন ইফ আই ওয়ার ইউ, আমি যদি তোমার জায়গায় হতাম, এটা অনেকবার আসছে, অনেকবার। ইফ আই ওয়ার ইউ, আমি যদি ভাই তোমার জায়গায় হতাম, আমি তাকে সাপোর্ট করতাম না। তাম হলে উড আসবে, আর করতে পারতাম না হলে কুড আসবে, হয়তো পারতাম না হলে মাইট আসবে। এইভাবে করে তুমি বাংলা বুঝি করতে পারবা। আমি তাকে সাপোর্ট করতাম না, আই উড নট সাপোর্ট হিম। এটা যদি ওয়াজ ওয়ার না হয়ে যদি প্রেজেন্ট থাকতো, উডের জায়গায় উইল লিখে ফেলতাম, দ্যাটস ইট। এটা সেকেন্ড কন্ডিশন। ইফ আই নিউ, দেখো নিউটা কোথা থেকে এসছে? নো থেকে এসছে। নো মানে হচ্ছে জানা, প্রেজেন্ট ফর্ম নিউ। তার মানে V2 থাকলে সেকেন্ড কন্ডিশন, 2 থাকলে সেকেন্ড, 3 থাকলে থার্ড, 1 থাকলে ফার্স্ট। এর থেকে আর সহজভাবে কন্ডিশন কেমন হয়? ইজি। দেখো তাহলে এটা গেল। তাহলে এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশন। তুমি কি লিখবে এখন? উড কল হিম। উড লিখতে হবে এমনটা না, আমার তার মোবাইল নাম্বার থাকলে আমি তাকে কল করতে পারতাম, কুড কল হিম, হয়তো তাকে কল করতে পারতাম, মাইট কল হিম, যে কোনো একটা লিখতে পারবো।
এটা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। অবশ্যই প্রশ্ন লিখতে হবে কমপ্লিটিং সেন্টেন্সে, আর যেটা অ্যান্সার ওইটা নিচে আন্ডারলাইন করবে। তোমাদের অনেকেরই খাতা, যারা এখানে তো মোটামুটি আমার যে পরিচিত স্টুডেন্ট, এবার আর্টস এন্ড কি এই যে কি কমার্স একাডেমির অনেকগুলো খাতা আমি কাটতে গিয়ে দেখেছি তোমরা শুধু অ্যান্সারটা লিখেছো। নো, প্রশ্ন লিখতে হবে। প্রশ্ন লিখে অ্যান্সারে এইভাবে করে আন্ডারলাইন করবা, রাইট? এইভাবে আন্ডারলাইন করবা। হ্যাড আই হ্যাড এ ক্যামেরা, মনে রাখবা হ্যাড একটা থাকলে সেকেন্ড কন্ডিশন, হ্যাড দুইটা থাকলে থার্ড কন্ডিশন। লিখে রাখো, নোট লিখে রাখো। হ্যাড একটা থাকলে সেকেন্ড কন্ডিশন, হ্যাড দুইটা থাকলে থার্ড কন্ডিশন। হ্যাড দুইটা আছে, এটা ইফ এর কাজ করছে, এটা ইফ এর জায়গায় বসছে। হ্যাড প্লাস হ্যাড, এই হ্যাডটা হচ্ছে হ্যাড থেকে আসা V3, তাহলে এই হ্যাড দুইটা থাকলে থার্ড কন্ডিশন। যদি একেবারে না বুঝো তাহলে উড হ্যাভ মাইট হ্যাভ লিখতে হবে, যেহেতু থার্ড কন্ডিশন এটা হয়। তাহলে আই উড হ্যাভ টেকেন এ পিকচার। আমার যদি একটা ক্যামেরা থাকতো আমি কি নিতাম? আমি একটা ছবি নিতাম, আমি ছবি ক্যাপচার করতাম। হ্যাড দুইটা থাকলে উড হ্যাভ, হ্যাড যদি হ্যাড আই এ ক্যামেরা থাকতো তাহলে উড টেক এ পিকচার লিখে ফেলতে পারতাম, হ্যাভটা লেখার কোনো প্রয়োজন ছিল না। বুঝছো আশা করি? যদিও না বুঝো এটা আমরা প্রয়োজনে কালকে আবার করবো। দেখি এবার আমি তোমাদেরকে একটা দিই। ইফ আই পাস ইন দ্য এক্সাম, আমি যদি পরীক্ষায় যদি পাস করি, হ্যাঁ আমি যদি পরীক্ষায় পাস করি, এটা কোন কন্ডিশনে পড়ে? সবাই অ্যান্সার দাও। পাস আছে, কোন কন্ডিশনে পড়ে? কোন কোন কন্ডিশনে পড়ে দেখি বলো। কোন এখনো 100 আপ স্টুডেন্ট দেখছো, মাশাআল্লাহ। আচ্ছা, কোন কন্ডিশনে পড়ে এটা? এটা ফ্রেশ কন্ডিশনে পড়ে। পাস আছে, পাস তো নাই। এবার আমি বাংলা বলবো, দেখি তুমি ইংলিশটা লিখো, সবাই পারবা। 100+ স্টুডেন্ট সবাই লিখবে এখন ইংরেজি। দেখো, যদি আমি পরীক্ষায় পাস করি, যে কোনো একটা বাংলা আগে চিন্তা করো। স্যার আমি যদি পরীক্ষায় পাস করি আপনারা আমি ইনফর্ম করব। ইনফর্ম তো ইংরেজি, তো আমি তো বলেই দিছি ইনফর্ম করব। ব ইংরেজি কি শিখছি দেখো, ব ইংরেজি কি শিখছিলাম এখানে দেখো, এখানেই আছে। আমি আপনাকে ইনফর্ম করবো, এটার ইংরেজি তুমি এখন লিখবে। যদি আমি পরীক্ষায় পাস করি স্যার আপনারা ইনফর্ম করবো, ওইটা আমি ইনফর্ম করবো, ওইটা লিখে দাও। আমি ইংরেজি সবাই জানো, ব ইংরেজি লিখে আছে, ইনফর্ম তো বা ইংরেজি বলেই দিছি। আপনাকে ইনফর্ম করো, আপনি বা তুমি ইংরেজি কি ওইটা তো সবাই জানো। সেন্টেন্সটা দেখি সাজাও, এইখানে ফার্স্ট কন্ডিশন তুমি শেষ করবে। দেখি সবাই লিখো তো, সবাই লিখো, সবাই লিখতে হবে, সবাই লিখতে হবে। দেখি, আমি যদি পরীক্ষায় পাস করি আমি আপনাকে ইনফর্ম করব। একদম সহজ বাংলা থেকে ইংরেজি। আমি ইংরেজি জানি, ব মানে উইল, বলে দিলাম অ্যান্সার। ইনফর্ম তো আছে, আপনাকে করব। তাহলে কি হবে ইংরেজিটা? আমি যদি পরীক্ষা পাস করি, এটা ফার্স্ট কন্ডিশন, এবং এটা কিভাবে লিখবো? ইফ আই পাস ইন দ্য এক্সাম আই উইল নট বি। আচ্ছা, মাশাআল্লাহ। আমি যদি পরীক্ষা পাস করি আমি রিকশাওয়ালা হব না, কে বলছে? ঠিক আছে, সুন্দর। উন্মুক্ত সেন্টেন্স লিখি, আমারটা হতে হবে এমনটা না। ঠিক আছে, ইফ আই পাস দ্য এক্সাম আই উইল ইনফর্ম ইউ। ভেরি গুড, ভেরি গুড। আই উইল বাই এ, ওরে ভাই, কেউ কার কিনছো, কেউ আমার ইনফর্ম করবা, কেউ আমার ইনফর্ম নাও করতে পারো। যদি আমার ইনফর্ম না করে তো কি লিখবা? আই উইল নট ইনফর্ম ইউ। আমি আচ্ছা, এইবার এই পাঁচটাকে আমি একটা কাজ করলাম, এই পাঁচটাকে আমি লিখলাম যে পাস্ট। যদি আমি পরীক্ষায় পাস করতাম, শুধু পাসের জায়গায় পাস্ট লিখেছি, এটা মানে পাস্ট ফর্মে চলে গেছে, তখন কি লিখবো আমি এখন আর বলবো না। তখন কি লিখবো আমি আর বলবো না, স্ট্রাকচার তোমার সামনে আছে। আমি যদি পরীক্ষায় যদি পাস করতাম, তুমি কি করতে বাংলায় চিন্তা করে দেখো, তুমি এই কাজটা করতে বা করতে না। যদি আমি করতাম না, তাম হলে উড, করতে পারতাম না হলে কুড, আর হয়তো পারতাম না হলে মাইট। এবার সেন্টেন্সটা তোমাকে মানে করতে হবে। দেখি সবাই করো তো। 100+ স্টুডেন্ট ক্লাস দেখছো, কিন্তু মানে কমেন্ট কম কেন? সবাই আই উড ইনফর্ম ইউ। ভেরি গুড। আই উড ইনফর্মড হবে না, এই ভুলগুলো এখন চোখে পড়ছে আস্তে আস্তে। ঠিক ইনশাল্লাহ পারবা। দেখো, উডের পরে কখনো ইনফর্মড লিখবা না, ইনফর্ম হবে। ডান, ওকে। ইনফর্ম ইউ একসাথে প্র্যাকটিসটা একটু করে ফেলো। আই উড ইনফর্ম ইউ, আই উড ইনফর্ম ইউ। ওকে। আই কুড বাই এ কার, আমি পরীক্ষা পাস করলে আমি একটা কার কিনতাম, তো কিনতাম ইনশাল্লাহ। তাইলে আমরা এটা বুঝছি। আচ্ছা, একই সেন্টেন্স, একই সেন্টেন্স দেখো তুমি কেমনে পারছো এটা আমি তোমাকে বুঝাই বলি। একই সেন্টেন্স আমি জাস্ট হ্যাড যুক্ত করে দিলাম। ইফ আই হ্যাড পাসড ইন দ্য এক্সাম, হ্যাড যুক্ত করে দিলাম। এখন কিভাবে করবা? এটা কোন ইয়েতে কন্ডিশনে পড়ে এবং এটা তুমি কিভাবে করবা? ইফ আই উড ইনফর্ম ইউ। ভেরি গুড, ভেরি গুড। সবাই অ্যান্সার দিচ্ছে, মাশাআল্লাহ। ওকে,
উড ইনফর্ম ইউ, কুড ইনফর্ম ইউ লিখতে পারেন। আচ্ছা, এবার দেখো তোমার এখানে হ্যাড মানে পাস্ট লিখেছে, হ্যাড পাস্ট। আই উড হ্যাভ ইনফর্ম, এই তো কন্ডিশন তুমি শিখে ফেলছো। এই দেখো, আই উড হ্যাভ ইনফর্ম হবে না, ইনফর্মড হবে। আই উড হ্যাভ ইনফর্মড ইউ। সবাই মাশাআল্লাহ সুন্দর, সবাই অ্যান্সার করে ফেলেছো। এই তো, তাহলে কন্ডিশন শেষ, রিভিশন হয়ে গেল। এবার একটা শুধু ঘুরাই দিই, দেখি এখান থেকে যে কোনো একটা দিব। আচ্ছা, আমি একটা যে এখান থেকে একটু করে, ইফ আই ওয়ার এ গুড টিচার অথবা গুড স্টুডেন্ট, ইফ আই ওয়ার, আমি লিখে দিচ্ছি এখানে, ইফ আই ওয়ার এ গুড স্টুডেন্ট, কোন কন্ডিশনে পড়ে আগে এটা বলো, নামটা বলো। ইফ আই ওয়ার আছে, অথবা ওয়ার আই এ গুড স্টুডেন্ট, কোন কন্ডিশনে পড়ে আগে দেখি, কন্ডিশনের নাম বলো। ওয়ার আছে, কোন কন্ডিশনে পড়বে, বলো তো দেখি কোন কন্ডিশনে পড়বে। আচ্ছা, কোন কন্ডিশনে পড়বে এটা তোমরা পারবা, আশা করি সবাই পারছো, অনেক সুন্দর অ্যান্সার দিচ্ছ। আমি তোমাকে বাংলা বলে দিই, দেখি তুমি পারো কিনা। আমি যদি একজন ভালো ছাত্র হতাম, ওয়ার থাকলে মানে V2, তাহলে কোন কন্ডিশনে পড়বে? সেকেন্ড কন্ডিশনে পড়বে। কোথায় পড়বে? সেকেন্ড কন্ডিশনে পড়বে। আমি যদি একজন ভালো ছাত্র হতাম, আমি পরীক্ষায় পাশ করতাম, এটাকে ইংরেজি করা, এই পাঁচটাকে নিয়ে করো, এখানে সত্য। আমি পরীক্ষায় পাশ করতাম, হ্যাঁ, সেকেন্ড কন্ডিশন, ভেরি গুড, সবাই বলছে সেকেন্ড কন্ডিশন। ওকে, এবার আমি যদি একজন ভালো ছাত্র হতাম, আমি পরীক্ষায় পাশ করি, ইফ আই গুড স্টুডেন্ট আই উড মেক এ গুড রেজাল্ট, ভেরি গুড ওয়ান। ওকে রাকিব, অনেকে সুন্দর অ্যান্সার দিচ্ছে, আই উড পাস ইন দ্য এক্সাম। এই তো শিখে ফেলেছো, যেমন করে দিনে কেন তোমরা এটা পারছো। আচ্ছা, এবার আমাদের যেহেতু সময় কম, আর বেশি সময় নিব না তোমাদের, এবার আমরা দ্রুত এগুলো একটু প্র্যাকটিস করে চলে যাই। প্র্যাকটিস মানে সব রুলগুলোকে টাচ করে দিচ্ছি, এবং তোমাদেরকে একটা সাজেশন আমি পিডিএফ অলরেডি অনেকের কাছে চলে গেছে, 10টা এই বেসিক রুল, প্রত্যেকটা গ্রামারের 10টা মানে বেসিক রুলের তোমরা একটা অলরেডি সাজেশন কিন্তু পেয়ে গেছো। এই 10 রুলের বাইরে আসবে না ইনশাল্লাহ। যারা এখন এটা পাওনি আমাকে নক দিবা, আমি তোমাকে ওই 10 রুলের যে পিডিএফটা, প্রত্যেকটা গ্রামার আইটেমে 10 রুলের একটা আমি সাজেশন দিয়েছি, 7366282807, এখানে নক দিবা। একটা পূর্ণাঙ্গ সাজেশন অলরেডি যারা কালকে নক দিয়েছো প্রত্যেকের কাছে কিন্তু পিডিএফটা চলে গেছে, ঠিক কিনা? হ্যাঁ, যাদের নাম্বার আমার কাছে আছে বা যারা কালকে নক দিয়ে চলে গেছে, এখন আজকে যারা নতুন করে ক্লাস দেখছো, এখনো যারা আছো, তারা কিন্তু এই পিডিএফটা অবশ্যই পেয়ে যাবা। 10টা ইম্পর্টেন্ট গ্রামার রুল, শুধু প্র্যাকটিস তো আমি এখানে করাচ্ছি। হ্যাঁ, এই 10 রুলের বাইরে তোমার আপাতত দেখার দরকার নেই, এগুলো একটু রিভিশন করে যাবা। এক্সাম্পল তোমার ওইখানে বোর্ড কোয়েশ্চেন আছে, ঠিক আছে? দেখো এগুলো একটু দ্রুত করে, যে অ্যাজ ইফ একদম ইজি, 1 থাকলে 2 হয় আর 2 থাকলে 3, আপাতত এতটুকু শিখবা। অ্যাজ ইফ অর্থ হচ্ছে এমন যেন অ্যাজ ইফ দেখলে আগে 1 থাকলে পরে 2, আগে 2 থাকলে পরে 3, কি ভার্ব, 1 থাকলে 2 তো 2 থাকলে 3। এক্সাম্পল দেখিয়ে দেখো, এই দেখো, হি বিহেভস অ্যাজ ইফ আছে তো, হি বিহেভস আছে, তাহলে ভার্বের বেস ফর্ম, সে এমন ভাবে 2 লিখতে হবে। 2 লেখার সময় যদি অক্সিলারি লিখতে হয়, কখনো ওয়াজ লিখতে পারবে না, বিকজ এটা নট রিয়েল, ইট আনরিয়েল পাস্ট টেন্স। সে এমন ভাবে বিহেভ করে যেন সে একজন ভালো ডাক্তার, ওয়ার এ গুড ডক্টর। তুমি যদি একজন ভালো ডাক্তার, ইউ ওয়ার লিখতা, রাইট, হি ওয়াজ লিখতা, কিন্তু এটা আনরিয়েল বলে ওয়াজ লেখা যাবে না, এটা ওয়ার লিখতে হবে, বারবার ওয়ার লিখতে হবে। এটাই 2, 1 থাকলে 2 হয়। হি স্পোক, এবার 2 আছে, হি স্পোক, এমন ভাবে কথা বলে যেন সে সবকিছুই পেয়ে গেছে, হ্যাঁ, অথবা সে সবকিছুই সে করে ফেলেছে, সে এমন ভাবে কথা বলে। হি হ্যাড ডান এভরিথিং, কেন লিখেছি ডান, কেন লিখেছি গটেন, দেখো এখানে 2 আছে, 3 লিখতে হবে। মনে রাখবা 3 কখনো একা বসে না, হ্যাডকে নিয়ে বসে। 3 ভার্বের পাস্ট পার্টিসিপল, মানে ডু হতে পারে, আই ডু হতে পারে, আই ডিড হতে পারে, আই ডান হতে পারে না। ইদার আই হ্যাভ ডান, আই হ্যাড ডান, হ্যাভ হ্যাজ কিছু একটা লিখতে হবে, তো এখানে কি লিখতে হবে? হ্যাড ডান, অর্থাৎ এটা। আচ্ছা দেখে, এবার তুমি একটা করো, হি টক্স অ্যাজ ইফ, সে এমন ভাবে কথা বলে, সে এমন ভাবে, হি টক্স টু মি অ্যাজ ইফ, সে আমার সাথে এমন ভাবে কথা বলে যেন সে একজন লিডার,
দেখি এটা তোমরা কি পারো কিনা। সে আমার সাথে এমন ভাবে কথা বলে যেন সে একজন লিডার। দেখি এটা তোমরা পারো কিনা, দ্রুত দাও অ্যান্সারটা। সে আমার সাথে এমন ভাবে কথা বলে যেন সে একজন লিডার। আসলে সে লিডার না লিটার? সে এমন ভাবে কথা বলে যেন সে একজন লিডার। অনেকক্ষণ হয়ে যাচ্ছে ক্লাস, 1 ঘন্টা 29 মিনিট ক্লাস চলতেছে ভাই, মাশাআল্লাহ তোমরা এবং করছো এখনো। তাহলে কি লিখবো? হ্যাঁ, অনেকক্ষণ হয়ে গেছে। আচ্ছা, শেষ করছি প্রায়। আমাদের এই টপিক গুলো নিয়ে কালকে আমরা ইনশাল্লাহ এখান থেকে কমপ্লিটিং সেন্টেন্স আবারও স্টার্ট করবো। এটা দিয়ে শেষ করছি। অনেকক্ষণ, এতক্ষণ ধৈর্য থাকবে না। তারপরে তোমরা পরীক্ষার জন্য মেবি তোমরা ধৈর্য ধরে। হি টক্স অ্যাজ ইফ হি ওয়্যার এ লিডার। ভেরি গুড মেহানি। হ্যাঁ, সবাই লিখছো। হি নিউ লিখতে পারি। হি নিউ এভরিথিং, অবশ্যই। হি টক্স, হি নিউ এভরিথিং। হি ওয়্যার এ লিডার, হি ওয়্যার এ লিডার। ভেরি গুড। এই তো শেষ শেষ, এটাও শেষ। আমরা একটু একটু করে দেখো, উড দ্যাট ফ্যান্সি এবং আই উইশ এগুলো থাকলে সাবজেক্টের পরে সবসময় হয় লিখতে হবে তোমাকে। যেমন এখানে ফ্যান্সি শব্দটা অনেকে পারেনি, ইস, এটার অর্থ হচ্ছে ইস। উড দ্যাট, ইস, আমি যদি একজন রিচ ম্যান হতে পারতাম। আর যদি তোমাকে যদি ভার্ব লিখতে হয় তার আগে একটা কুড লিখবা। আই কুড ফ্লাই ইন দ্য স্কাই। ইউ শুড বি কেয়ারফুল হোয়াইল এর পরে ভার্ব শেষে কি হয়? আইএনজি হয়। তোমাকে সতর্ক থাকতে হবে রোড ক্রস মানে করার সময়। হোয়াইল এর পরে ভার্ব শেষে আইএনজি হয়। আরো অনেক রুল আছে, শেষ হবে না, শেষ হবে না পড়া। আমাদের একটা এনার্জির একটা ব্যাপার আছে, তোমাদেরও এনার্জির ব্যাপার আছে। আজকে একটা এক্সাম দিয়ে এসছো তোমরা অলরেডি। উই হ্যাভ ক্রসড 113। ওকে, সো আজকে এতটুকু। ইনশাল্লাহ কালকে থেকে আমরা একদম দায়িত্ব নিয়ে বলছি, আমাদের যে 2টা দিন সময় আছে, এই 2টা দিনে তোমাদের পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য হার্ড এন্ড সোল ট্রাই করবো। তোমরা সাথেই থাকবা, আমাদের সাথে থাকবা এবং অন টাইমে তোমরা ক্লাসটা করবো এবং পিডিএফ সবার কাছে কিন্তু চলে যাবে ইনশাল্লাহ। একদম পূর্ণাঙ্গ একটা কি সাজেশন। স্যার কিছু বলবে? একটু রেস্ট নিয়ে আসলাম, অনেকক্ষণ টানা ক্লাস নিচ্ছি তো এই জন্য স্যারও হয়তো ক্লান্ত। স্যার আজকে কি এটা কি বাকি আছে স্যার? এখনো বাকি ছিল, এখন অনেক হয়ে গেছে তো। আচ্ছা, তো তোমরা ঠিক আছে, সমস্যা নাই। ইনশাআল্লাহ কালকে কমপ্লিটিং সেন্টেন্সের বাকি অংশ এবং সাথে স্যার কালকে কোন কোন টপিক ধরবো আমরা স্যার? কালকে আমরা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্সের বাকি অংশ দেখবো। তারপর হচ্ছে যে এই যে ন্যারেশন হচ্ছে, কানেক্টর এবং হচ্ছে প্রেপোজিশন। এখানে 5 নাম্বার নিশ্চিত থাকবে। তাহলে স্যার আমরা কালকে সেন্টেন্স কানেক্টরস, তারপর হচ্ছে ন্যারেশন, তারপর প্রিপোজিশন রাইট ফ্রম ভার্ব। বলে তো অলরেডি ওদেরকে একটা টেকনিক আজকে করে দিয়ে দিয়েছি। এটা কালকে। ঠিক আছে, ওকে, তাহলে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে সবাইকে পাশে থাকার জন্য। আমরা ইনশাআল্লাহ আমাদের 24 গ্রুপে পিডিএফটা দিয়ে দেব। এর বাইরেও স্যার আপনার নাম্বারটা দিয়ে দেন, স্যারকে নক দিবা। স্যারকে নক দিলে স্যার ইনশাআল্লাহ তোমাদেরকে পিডিএফটা পাঠিয়ে দেবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।